হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। আকাশ, আমি চাই তুমি নিজেই চাকরি থেকে রিজাইন দাও। আমার অপরাধ? 2 দিন আগে তুমি যে মিশন শেষ করে এসেছো, সেই মিশনে তুমি আমাদের কোনো কমান্ড মানোনি। সেই জন্য তোমাকে বলা হয়েছে চাকরি থেকে বের করে দেওয়ার জন্য। কিন্তু আমি চাই না তোমার এই ক্ষতি হোক, সেই জন্য তুমি রিজাইন দাও। এতে সরকারি একটা পেনশন তো পাবে। আমি যে মিশন শেষ করেছি, সেই মিশনে আমার টিমের বা যাদের উদ্ধার করেছি তাদের কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি যা হওয়ার প্রধানমন্ত্রীর লোকের হয়েছে। বুঝতে পেরেছি। এখন তুমি আমাকে এটা বলো, ঠিক কি হয়েছিল ওই মিশনে? ঠিক আছে, শুনুন তাহলে। 2 দিন আগে প্রধানমন্ত্রীর মামাকে কিছু টেররিস্ট ধরে নিয়ে যায়। ওদের একটাই উদ্দেশ্য ছিল ওদের বসকে সারিয়ে নেওয়া, সেজন্য এই কাজটা করা। আর ওনাকে উদ্ধার করার পুরো দায়িত্ব পড়ে আকাশের কাছে। যাই করো না কেন, সাবধানে করবে। কোনো চিন্তা করবেন না, আমি ওনাকে সাবধানে নিয়ে ফিরব। যাই করো না কেন, সিনিয়রের অর্ডার ফলো করবে। যুদ্ধের ময়দানে তো উনি যাবে না, তাহলে উনি কিভাবে বুঝবে তখন কি করতে হবে? তারপরেও একজন সিনিয়রের কথা শোনাই কিন্তু আমাদের দায়িত্ব। যদিও আমি জানি যুদ্ধে যখন তুমি যাও তুমি কারো অর্ডার ফলো করো না, কিন্তু উনি কিন্তু একজন প্রধানমন্ত্রীর মামা, সেজন্য তোমাকে ফলো করতে হবে। ঠিক আছে স্যার। ওই রাতে আকাশ 15 জনের একটা টিমকে নিয়ে বেরিয়ে পড়ে। সেখানে ওনাকে রাখা হয়েছে। ওই জায়গা থেকে 2 কিলোমিটার আগেই ওরা নেমে যায়। স্যার, এখানে কেন নামেছি? এখনও ভোর হতে 2 ঘন্টা লাগবে। আমরা এই রাতে অ্যাটাক করাটা কোনোভাবেই ঠিক হবে না, সেই জন্য আমরা নিজেদের মতো করে এখন বাকি পথ হেঁটে যাব। জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটবো কি করে যদি ভুল দিকে চলে যাই? মিটার কবে কাজে আসবে? তাছাড়া ওরা যদি হেলিকপ্টারের আওয়াজ শুনে যায় তাহলে তো সমস্যা। বুঝতে পেরেছি। ওরা 1 ঘন্টা হেঁটে ওই পাহাড়ের কাছে আসে যেখানে ওনাকে রাখা হয়। যাই হয়ে যাক না কেন, কোনোভাবেই ওদের ছেড়ে দেওয়া যাবে না। জি স্যার, তাই হবে। ওরা ভোরের আলো ফোটার সাথে সাথেই অ্যাটাক করে। এতে করে ওরা ঠিকমতো কোনো কিছুই বুঝে ওঠার আগে এক এক করে মারা পড়ে। কিন্তু 2জন লোক বুদ্ধি করেই প্রধানমন্ত্রীর মামার মাথায় বন্দুক ধরে। যদি তোরা আর একটা গুলি করস তাহলে কিন্তু আমি ওকে মেরে ফেলবো। রিপিট। ওনাকে মেরে ফেললে তো তোরাও মরে যাবি। আমরা ওনাকে যদি বাঁচিয়ে রাখি তাও তো তুই আমাদের মেরে ফেলবি। আরে না, ওইসব করব না। মিথ্যা বলবি না। তুই এই নিয়ে 10টা মিশন করেছিস, সব জায়গায় তুই সবাইকে মেরে ফেলেছিস। শেষ পর্যন্ত তুই আমার বসকে তুই ধরে নিয়ে গিয়েছিস। বাহ, তুই দেখি সবই মনে রেখেছিস। সে আমাকে রাখতে হবে। এখন আগে একে মারবো, কেননা ওকে যদি মেরে ফেলি তাহলে তোকে চাকরি থেকে ওরা এমনিতে বের করে দিবে। ওইদিকে আকাশ আগেই 2জন স্নাইপার রেডি করে রেখেছিল, যেন কোনো কিছু হলেই গুলি করে মেরে ফেলতে পারে। ওরা গুলি তো ঠিকই করে, কিন্তু ওদের মধ্যে আরেকজন ভিতরে ছিল, যা আকাশ জানতো না। ওদের 2জনকে মারার সাথে সাথে ভিতরের লোকটা গুলি করে, যা প্রধানমন্ত্রীর মামার পায়ে এসে লাগে। পরিস্থিতি বুঝে ভিতরের লোকটাকে মেরে ফেলে। তাড়াতাড়ি হেলিকপ্টার ওটাকে আসতে বলো। জি স্যার। 10 মিনিটে হেলিকপ্টার আসে। ওখানে ওনার চিকিৎসা করতে করতে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আকাশ হসপিটালে না গিয়ে চলে আসে হেডকোয়ার্টারে, আন্ডারগ্রাউন্ড রুমে, যেখানে হাফিজকে রাখা হয়েছে। কিরে, তোর লোক তো অনেক চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবেই তো পারেনি। এত খুশি হবে না। কেন কেন? আপনি কি জানেন কাকে আপনি বাঁচিয়েছেন? জানি তো, আমাদের প্রধানমন্ত্রী মামা ছিলেন উনি। ওই লোকটা যে কত খারাপ তা কি জানেন? কি করেছে শুনি? হাবেশ কিছু কথা আকাশকে বলে, যা শুনে আকাশের বিশ্বাস করতে হয়। তাহলে তুই বলতে চাইছিস মাঝখানে যে মিশনটা আমরা করেছি আর ব্যর্থ হয়েছি সেটার কারণ উনি ছিল? হ্যাঁ, ঠিক ধরেছেন, কিন্তু আমি বললে কেউ তো সেটা বিশ্বাস করবে না। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। ওখান থেকে হসপিটাল আসে, এসে ওনার মামার সাথে কথা বলতে থাকে। এখন কেমন আছেন?
অনেকটা ভালো। আমার ভাগিনা কি জানে বিষয়টা? আপনার কথা এখনো কাউকে জানাইনি। আচ্ছা, আমাকে তো যেতে হবে। হ্যাঁ, আপনাকে নিয়ে যাব কিছুক্ষণ পরেই। তবে একটা কথা বলার ছিল। কি কথা? হাফিজের সাথে আপনার পরিচয় কিভাবে? আরে আমার সাথে ওর পরিচয় থাকবে কি করে? ও কিন্তু আমাকে সব কথা বলেছে। আপনি কি কি করেছেন না করেছেন সব কিছুই আমাকে বলেছে। ও তোমাকে যা বলেছে সবই মিথ্যা কথা। তাহলে সত্যিটা কি বলেন? আমি মানছি, আমি একটা সময়ে হাফিজের সাথে কাজ করতাম। ওর হাতে হাত মিলিয়ে আমি সেনাদের অস্ত্র ওদের কাছে বিক্রি করতাম। হাফিজ কিন্তু আমাকে এটাও বলেছে, শেষ মিশনে আপনি ওদের যা যা দিয়েছেন তার কারণেই আমরা হেরেছিলাম তখন। আরে ভাই, যা হওয়ার হয়েছে। কিছুই হয়নি। হাফিজ তো মূলত আপনাকে কিডন্যাপ করে ওকে ছাড়ানোর ব্যবস্থা করেছিল। আর আমি তো এটাও শুনেছি আপনি ইচ্ছে করে ওর লোকের কাছে ধরা দিয়েছেন যেন হাফিজকে ছাড়ানো যায়। এইসব মিথ্যা কথা। সত্যি নাকি মিথ্যে তা আমি জানতে পারবো। আমার এতে বেশি সময় কিন্তু মোটেও লাগবে না, যা আপনি কিন্তু ভালো করেই তা জানেন। যদি আমি বুঝতে পারি এর পিছনে আপনার হাত আছে, তাহলে আপনাকে আমি মেরে ফেলবো। কথাটা মনে রাখবেন। ওনাকে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করো। সেনারা বাসায় নিয়ে যায়। প্রধানমন্ত্রী ওনার মামার এই অবস্থা দেখে অনেক রেগে যায়, সেজন্য আপনার এই অবস্থা হলো কি করে? আমার কথা তুই বাদ দে। আগে আমার একটা কাজ তোকে করতে হবে। কি কাজ মামা? মেজর আকাশকে ওর চাকরি থেকে বাদ দিতে হবে। ও তো তোমার জীবন বাঁচিয়েছে। কিন্তু এখন তো ওর আমারই জীবন নিতে চাইছে। আমাকে একটু ব্যাপারটা বলো তো। এরপর মামা সবটা বলতে থাকে। সবটা শোনার পরে তুমি তো নিজেও ডুববে, আমাকেও ডুবাবে। এখন কি করব তাই বল। ওকে চাকরি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা কর। ও একজন মেজর, ওকে এমনি এমনি বের করে দেওয়ার কোনো অপশন নেই। অপশন তো আছেই আমার কাছে। কি অপশন বলো তো? দেখো, তুমি যাই বলো না কেন, আমার মনে হয় জেনারেল সাথে আমার কথা বলতে হবে। ওর সাথে তো কথা বলি ঠিক আছে, কিন্তু সে যদি কারণ জানতে চায় তখন তো তোকে কারণ বলতে হবে। ঠিক আছে, বলো তাহলে, আমি কি বলবো? তুই কি আমার কথা বলবি? তোমার কোন কথাটা বলবো? বলবি ওর কারণে আমার গুলি লেগেছে, আর আমার যে ক্ষতিটা হলো সেটা তো ওর কারণেই হলো। এই কথা বলে তুই ওকে চাকরি থেকে বের করে দে। ও চাকরিতে থাকলে আমাদের জন্যই বিপদ। ঠিক আছে মামা, আমি কথা বলতেছি। উনি কল দিয়ে জেনারেলকে সবটা জানায়। উনি কি বলবে বুঝতে পারছে না, সেজন্য উনি আকাশকে ডেকে পাঠায় অফিসে। ও আসার পরে যা কিছু বলল তা তো আপনারা প্রথম পর্বেই জেনেছেন। তাহলে কাহিনী এই জায়গায়। জি স্যার। আমি সবটা বিবেচনা করেই তোমাকে বলছি, তুমি চাকরি থেকে রিজাইন নাও, নয়তো তোমাকে তো বলেছে চাকরি থেকে বাদ দিয়ে যেন দিই। এখন আপনি চান আমি রিজাইন করি, তাই তো? হ্যাঁ আকাশ, এতে তোমার জন্যই ভালো হবে। তবে যখন তোমার নিরাপত্তা লাগবে আমাকে জানাবে, আমি তোমাকে দিব নিরাপত্তা। লাগবে না স্যার। এখন থেকে আমি নিজেই নিজের নিরাপত্তা, সাথে ওই প্রধানমন্ত্রী আর তার মামা, এই দুজনকে আমি শেষ করে দিব স্যার। এমনটা তুমি করতে পারো না। আমি করে দেখাবো। এখন থেকে আমি নিজেই একটা গ্যাং তৈরি করব, যেই গ্যাং দিয়ে আমি ওনাদের মতো শয়তানদের মারতে পারবো খুব সহজেই। এতে তো তোমারই প্রাণ যাবে আকাশ। আমি আর আমাকে নিয়ে ভাববো না। আমার এতদিনের মিশন ছিল দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করা, কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম শত্রু তো আমার নিজ দেশের মধ্যেই। আকাশ, তুমি যদি আইন নিজের হাতে তুলে নাও তাহলে কি তুমি জানো তোমার কি পরিণতি হতে পারে? যাই কিছু হবে আমি তা দেখে নিব। তবে ওদের দুজনকে তো আমি মেরেই ছাড়বো। আর ওনাদের সাথে যারা যারা আছে তাদেরও আমি কোনোভাবেই ছেড়ে দিব না। কথাটা কিন্তু মনে রাখবেন। সবকিছু জমা দিয়ে ওখান থেকে চলে আসে। জেনারেল জানে আকাশের সম্পর্কে, যখন বলেছে তখন কিছু একটা করবে যা উনি জানে। পরের দিন জেনারেল আসে প্রধানমন্ত্রীর বাসায়। কি ব্যাপার, এখানে কেন? যে কাজটা দিয়েছি সে কাজটা কি হয়েছে? আকাশকে বের করে দেওয়ার আগেই ও নিজে রিজাইন করে চলে গেছে। এটা তো তাহলে অনেক ভালো কথা। জি স্যার। এখন আপনার মামা কেমন আছে?
এখন আছে অনেকটা ভালো। মোটামুটি 1 মাস লেগে যাবে হাঁটতে হাঁটতে। আচ্ছা স্যার, চলি আমি। চলে আসে। ভেবেছিল প্রধানমন্ত্রীকে সবটা বলবে আকাশের কথা, কিন্তু উনি যদি জানে তাহলে আকাশকে মারার জন্য বলবে, সেজন্য আর কোনো কিছু বলেনি। এইদিকে আকাশ বাসায় শুয়ে আছে। ছোটবেলায় ওর বাবা মা মারা যায়, এরপর থেকে আকাশ পুরাই একলা। আমাকে তো কিছু একটা করতেই হবে, যেভাবেই হোক ওদের মারতেই হবে। ওইদিকে আকাশের রিজাইন করাটা ওর টিমের কেউ মেনে নিতে পারেনি, সেজন্য ওরা আকাশকে কল দেয়, সবটা জানতে চায়, ওদের সবটা জানায়। কি বলছেন স্যার? আপনার সাথে এত বড় একটা ধোঁকা হলো আর আপনি কিছুই করবেন না? আমরাও রিজাইন দিব। তোমাদের পরিবার আছে, তোমরা রিজাইন দিয়ে পরিবার চলবে কি করে? তাছাড়া একটা কাজ করো, তোমরা যদি ওখানে থাকো তাহলে আমাকে সাহায্য করতে পারবে। সেটা কিভাবে? ওদের কিছু কথা বলে, সবটা শুনে। চিন্তা করবেন না, হয়ে যাবে। ঠিক আছে, রাখি তাহলে। কথা শেষ করে একটা মাফিয়ার আড্ডাখানায় যাই, যেখানে অনেক মাফিয়া লোকের সাথে কথা বলতে থাকে। তবে তাদের সাথে পরিচয় হয় হাফিজের কথা বলে। কিন্তু এখন হাফিজ ভাই কোথায়? ওনাকে তো দেখছি না কোথাও। ওনাকে আর্মির লোকেরা তুলে নিয়ে গেছে। কি বললেন? তাহলে তো আমাদের কিছু একটা করতে হবে। এতেও কোনো লাভ হবে না। কোনো লাভ হবে না? ভাইয়ের মূল আড্ডায়ও হামলা হয়েছে, সেই জন্য ওখানে কেউ বেঁচে নেই। আচ্ছা, তুই যে হামিদ ভাইয়ের লোক, তা আমরা বিশ্বাস করব কি করে? আচ্ছা, যদি হাফিজ ভাই নিজ মুখে বলে তাহলে তো বিশ্বাস করবি। কিন্তু তুই তো বলেছিস হাফিজ ভাই আর্মির কাছে, তাহলে উনি কিভাবে বলবে? তোরা কি বলত নাকি? আমাকে বলতো। আমি তো বলেছি হাফিজ ভাই আর্মির কাছে, কিন্তু ওখানে তো আমাদের লোক আছে। আচ্ছা, আমি আগে হাফিজ ভাইয়ের সাথে কথা না বলা অবধি কোনোভাবে বিশ্বাস করব না তুই যে আমাদের লোক। আচ্ছা, আমি ব্যবস্থা করতেছি। আকাশ ওর টিমের মাধ্যমে ভিডিও কল দেয়, হাফিজকে বলে দেয় কি কি করতে হবে। হাফিজ ও সবটা বলে, তারপর হামিদ বিশ্বাস করে। এখন তো বিশ্বাস হলো? হ্যাঁ, এখন চল, তোমাকে আরও লোকের সাথে পরিচয় করে দিই। এভাবে আরো 50 জনের সাথে আকাশের পরিচয় হয়, ওদের সাথে কথা বলতে থাকে। তাহলে তো আগে হাফিজ ভাইকে আমাদের বের করতে হবে। এত সহজ না। কেন সহজ হবে না? তাছাড়া আমরা কোনো রাজনৈতিক লোককে তুলে নিয়ে ভাইকে ছাড়ানোর ব্যবস্থা করব। কিন্তু ব্যাপারটা তো আজও এত সহজ না। তাহলে আমরা কি করব? আমরা কিছু রাজনৈতিক লোককে মারা শুরু করব। এতে ওরা এমনিতেই ভয় পাওয়া শুরু করবে। এটা তো অনেক বড় রিস্ক। রিস্ক তো নিতে হবে, রিস্ক ছাড়া আর কোনো উপায় তো নেই আমাদের হাতে। এটাও ঠিক। আচ্ছা, তোমাদের আস্তানা কোথায়? আস্তানে এসে তুই কি করবি? তো আমি কি বাইরে থাকবো নাকি? এমনিতেই হোটেলের ভাড়া ঠিক মতো দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এখন চল তাহলে। চলে আসে আস্তানায়। অনেক অনেক কিছুই পায়, আবার অনেক কিছুই পায় না। আমাদের আরও হাতিয়ার লাগবে। কিন্তু হাতিয়ার দিবে কে আমাদের? হাতিয়ারের ব্যবস্থা তো আমি করব। তুই ব্যবস্থা করবি কি করে? তুই তো ঠিক তো কাউকে চিনিসও না। ওইসব তোমাদের ভাবতে হবে না। ওদের সাথে আরো কিছু কথা বলে। আকাশ ওর টিমেদের কল দেয়। আমাকে কিছু হাতিয়ার ব্যবস্থা করে দিতে পারবে? হাতিয়ার তো অনেক আছে, সেগুলো আমরা বিভিন্ন মিশনে উদ্ধার করি। ওখান থেকে 10 পিস দেওয়ার ব্যবস্থা করো আমাকে। স্যার, দ্বিতীয় তো সমস্যা নেই, কিন্তু ক্যাম্প থেকে বের করব কি করে? ওটাই তো এখন ভাবতে হবে। আচ্ছা, দেখতেছি কোনো বুদ্ধি করা যায় কিনা। আচ্ছা, কাল তো খাবার নেওয়ার জন্য তোমরা বাজারে যাবে। জি স্যার, তা তো আসবই। ওই গাড়িতে করে নিয়ে আসবে, আমি রাস্তায় তোমাদের থেকে তা নিয়ে নেব। এটা করা যায়। পরের দিন ওরা নিয়ে আসে। আকাশও রাস্তা থেকে বন্দুকগুলো নেয়। স্যার, একটা কথা বলবো কি? হ্যাঁ বলো, কি কথা? এইগুলো দিয়ে কাকে দিবেন, নাকি আপনার জন্য রাখবেন? এইগুলো আমার লোককে দিব। আপনার লোক আসলে কোথায় থাকে? আমার লোক বলতে আমি একটা মাফিয়া গ্রুপে জয়েন্ট হয়েছি। কথাটি শুনে সেনারা অবাক হয়। কি বলছেন স্যার? ঠিকই বলছি আমি। কিন্তু স্যার, হঠাৎ করে এরকম ডিসিশন নেওয়ার কারণ কি? কি করব, আমি তো সেনাতে আর নেই। তাছাড়া আমাকে কেন বের করা হয়েছে সেই সব তো তোমরা জানো। তাছাড়া ওইসব নেতারা যেভাবে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতেছে, আমরা কেন তাহলে ওদের জীবন এত সহজে ছেড়ে দিব? কিন্তু যখন আপনার বুকে গুলি চালানোর জন্য বলবে,
তখন আমরা কি করব? সেই অবধি তোমাদের সিনিয়র যেতেই পারবে না। যাই হোক, তোমরা সাবধানে থেকো। কাল একটা লোককে মেরে ফেলবো, কাকে মারবেন? আমাদের প্রধানমন্ত্রীর মামাকে। যার জন্য এত কিছু জানতে পারলাম, ওই শালা একটা জঘন্য লোক। কিন্তু স্যার, ওনাকে মারলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? সমাধান তো হবে না, সেই জন্য ওকে আগে উঠিয়ে আনবো আমি, তারপর আমার যা যা করার করব। ঠিক আছে স্যার, সাবধানে থাকবেন। বেরিয়ে পড়ে ওখান থেকে। সব কিছু নিয়ে চলে আসে আস্থানায়। ওখানে এসে সবাইকে পিস্তলগুলো দেয়। আরে ও তো দেখি সত্যি সত্যি পিস্তল নিয়ে চলে এসেছে। জি ভাই, তাই তো দেখতেছি। এতগুলো পিস্তল? কাল একটা কাজ আছে, ওই কাজে আমার সাথে যেতে হবে তোমাদের। কি কাজ? প্রধানমন্ত্রীর মামাকে কালকে উঠিয়ে নিয়ে আসবো। এই তুই কি পাগল? কি বলছিস এইসব? সরাসরি তুই ওনার মামাকে কিভাবে তুলে আনবি? আমরা কেউ এই রিস্ক নিব না। ঠিক আছে, তোমাদের নিতে হবে না, আমি বরং ওকে একাই উঠিয়ে নিয়ে এখানে আনবো। আমাকেও আনতে হবে না। ঠিক আছে, অন্য কোথাও নিয়ে যাব। কিন্তু কোথায় নিয়ে যাবে সেটাই ভাবছে। তখন আকাশের একটা গুহার কথা মনে পড়ল, যেই গুহাতে আকাশ বেশিরভাগ সময় যাওয়া আসা করত। পরদিন অনেক কৌশল খাটিয়ে প্রধানমন্ত্রীর মামাকে কিডন্যাপ করে একটা গাড়িতে তুলে। ড্রাইভার, তাড়াতাড়ি করে গাড়ি চালাও। এক্সকিউজ মি, এটা আমার গাড়ি। আর আপনারা কি আমার গাড়িতে কেন উঠছেন? সরি, আমি ভেবেছিলাম এটা আমার গাড়ি, সেই জন্য। আমি সবই বুঝি। যদি গাড়ি না চালান তাহলে আর্মির লোক এসে আমাকে তো গুলি করবে, সাথে আপনাকেও। আমাকে কেন মারবে? আমি কি করেছি? আমি এখন আপনার গাড়িতে, সেই জন্য কোনোভাবেই যদি আমি ধরা পড়ি তাহলে আমি ওনাদের বলে দিব তুমি আমার দলের লোক। তাহলে কি ভালো লাগবে? এই আপনি এমনটা করতে পারেন না। যদি আপনি গাড়ি না চালান তাহলে আমি এমনটাই করব, বুঝতে পেরেছেন? ঠিক আছে, চালাচ্ছি। গাড়ি চালাতে থাকে, কিন্তু ওরা কোন দিকে যাচ্ছে এরা নিজেও জানে না, কেননা গাড়ি তো আকাশের কথা মতো চালাচ্ছে। একটু পরে সামনে নামিয়ে দিন। আচ্ছা, উনি কি বেঁচে আছে নাকি মারা গেছে? বেঁচে আছে, তবে কিছুক্ষণ পরে এই পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মেরে ফেলবো। যদি মারাই হয় তাহলে এত দূরে কেন এনেছেন? সে আমার খুশি। আমি যদি সবাইকে সবকিছু বলে দেই? তাহলে সবার আগে আপনি ফেঁসে যাবেন। আমি কি করলাম? আমাদের এখান পর্যন্ত তো আপনি নিয়ে এসেছেন, ভাগিয়ে নিতে সাহায্য করেছেন। আমি আপনার কি ক্ষতি করেছি বলুন? কেন আমার পেছনে লেগেছেন? আপনি যদি কাউকে কিছু বলেন তাহলে আপনি নিজেই ফেঁসে যাবেন। প্রমিস করছি আর কাউকে কোনো কিছুই বলবো না। এই তো ভালো কথা, এবার তাহলে আসুন। কিন্তু আমি ফিরবো কি করে? আমি তো রাস্তাই চিনি না। আচ্ছা, তাহলে চোখে একটা কাপড় বেঁধে নিন। কেন? কাপড় বাঁধলে গাড়ি চালাবো কি করে? গাড়ি আমি চালাবো, তুমি যেন কোনো কিছু চিনতে না পারো, সেই জন্য চোখে কাপড় থাকবে। ইরার চোখ বেঁধে নিয়ে আসে ওর গুহার কাছে, তারপর মামাকে নিয়ে ভিতরে আসে। ইরাও সাথে আসে। আচ্ছা, এখানে এত অন্ধকার কেন? এটা কি আপনার বাসা পেয়েছেন যে আলো দিয়ে সাজানো থাকবে? আরে, আমি তো বলিনি, অন্ধকারে আমি অনেক ভয় পাই। তাহলে আমাকে জড়িয়ে ধরে হাঁটুন, নয়তো হাত ধরে। ইরা আকাশকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে, আরেকটা হাত দিয়ে আকাশের আরেকটা হাত ধরে। দেখে মনে হবে দুজন পাশাপাশি হাঁটতেছে। আর কত দূর? এই তো চলে এসেছি। ওখানে জেলের মতো একটা রুম আছে। এখানে আগে জঙ্গিরা থাকতো, ওরা তো নেই। মাঝে মাঝে পাহাড়ে অ্যাটাক করতে আসলে তখন এখানে আসা হয় আকাশের। ভিতরে এসে আলো জ্বালিয়ে দেয়। এখন ভয় কিছুটা কমেছে। আচ্ছা, ওনাকে দেখে কেমন যেন চেনা চেনা লাগছে আমার কাছে। উনি প্রধানমন্ত্রীর মামা হয়। আমাকে এবার বাঁচাবে কে? যদি উনি জানে আমি আপনাকে সাহায্য করেছি তাহলে তো আমাকে মেরেই ফেলবে উনি। যদি তুমি মুখ খোলো তাহলে তোমাকে ওনারাই মেরে ফেলবে, আর যদি চুপ থাকো তাহলে বাঁচতে পারবে। সিদ্ধান্ত এবার তোমার উপরে। এই না, আমি চুপ থাকবো, কিন্তু ওনাকে উঠিয়ে কেন এনেছেন? দেশের সাথে অনেক দুর্নীতি করেছো, সেই জন্য উঠিয়ে এনেছি। মেরে ফেলবেন নাকি অন্য কোনো কারণে এনেছেন? অন্য কারণে?
ওর সাথে আর কে কে জড়িত আছে তাদের খোঁজ করতে হবে। সেই জন্য ওকে উঠিয়ে আনা, যেন সবার নাম জানতে পারি। তো ওনাকে পুলিশের হাতে তুলে দিলেই তো পারেন। আপনার কি মনে হয় ওনার মতো একজন নেতাকে পুলিশ শাস্তি দিবে? তা তো দিবে না, কিন্তু আর্মির কাছে দিতে পারেন যদি বলেন এই ব্যাপারে আমি আপনাকে সাহায্য করব, কারণ আমার বাবা। একটু চুপ করবেন? আমার তো ক্ষুধা লেগেছে, তার উপর এখানে নেটওয়ার্ক নেই। বাবাকে যে জানাবো সেটাও তো পারছি না, সন্ধে হয়ে আসতেছে। তো কি হয়েছে? আমি এখানে 2 দিন হলো এসেছি। এর আগে আমি দেশের বাইরে থাকতাম, সেই জন্য তেমন কিছুই আমি চিনি না। চিন্তা করবেন না, আপনাকে আমি আপনার ঠিকানায় পৌঁছে দিব। এটা মোটেও করা যাবে না। তাহলে আপনি ঠিক কি চান বলেন তো? আমাকে যেখান থেকে এনেছেন সেখানেই পৌঁছে দিলেই হবে। আমার বাবা যদি আমাদের দুজনকে একসাথে দেখে, প্রথমে আমাকে গুলি করবে, তারপর আপনাকে। গুলি করা কি এতই সহজ? আমার বাবার জন্য অনেক সহজ। আচ্ছা চলুন, আপনাকে পৌঁছে দেই আমি। আমি সকাল ছাড়া যাব না। এখন যেতে কি সমস্যা? অনেক অন্ধকার এখন। হায় আল্লাহ, কোন ঝামেলায় আমি পড়লাম। দেখুন, এটা কোনো ঝামেলা না, বুঝতে পেরেছেন? সকালে আমাকে পৌঁছে দিবেন, তাহলেই হবে। কিন্তু রাতে কি খাবেন? আমার তো খিদে পেয়েছে। আচ্ছা, এখানে কিছু খাবার তো এনে রাখতে পারেন, তাই না? আমি কি এখানে প্রতিদিন আসি যে খাবার থাকবে? আচ্ছা চলুন আমার সাথে, দেখি গাছ থেকে কোনো ফল পাওয়া যায় কিনা। গুহা থেকে বের হয়ে আশেপাশে দেখতে থাকে, কারণ এখনো পুরোপুরি অন্ধকার হয়নি কিছুটা সামনে যেতে। কাঁঠাল খাবেন? এছাড়া কি অন্য কিছু নেই? আমরা কি কোনো রেস্টুরেন্টে এসেছি যে এই খাবারটা না খেলে অন্য খাবার অর্ডার দিব? বকা দিয়ে কথা বলছেন কেন? শরীরেই বড় হয়েছেন, কিন্তু বুদ্ধির দিক দিয়ে একদম আন্ডা। আন্ডা মানে কি? ডিমের কথা বলেছি, যাদের মেধা নেই বললেই চলে। কি বলেন? আমি তো প্রতিদিন 2টা করে ডিম খেতাম। এখন কাঁঠাল খাবেন কি না তাই বলুন আমাকে। কিন্তু পারবেন কি করে? কথা বলতে বলতে গাছে উঠে কাঁঠাল পেড়ে নেয়, সাথে আরও কিছু ফল। সেগুলো নিয়ে গুহায় আসে। ওরা দুজনে খেয়ে পেট ভরে নেয়। আচ্ছা, আমরা তো খেলাম, কিন্তু ওনাকে খাওয়াবেন না? আপনার এত দরদ হলে আপনি নিজেই না হয় খাইয়ে দিন। না থাক, এমনিতে আপনাকে খাইয়ে দিলাম। কেন, এর আগে কি অন্য কাউকে কখনো খাইয়ে দেননি? জি না, আপনি প্রথম। তো এখন ঘুমান। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে এরা আকাশকে জড়িয়ে ধরে আছে। এই আমি কি করলাম? একটা মেয়ের সরলতার সুযোগ নিয়ে ওর কাছে এসে সিসি এত খারাপ কাজ আমি করে দিলাম। 1 মিনিট, আমি তো আমার জায়গায় শুয়ে আছি, তাহলে মেয়েটা এদিকে গড়িয়ে চলে এসেছে। আমি বরং শুয়ে থাকি। যদি আমি আগে জাগিয়ে দেই মেয়েটাকে, তাহলে তো আমাকেই কথা শোনাবে অনেক। এরা ঘুম থেকে উঠে ভেবেছিল আকাশ ওর দিকে এসেছে, পরে যখন নিজের অবস্থান বুঝতে পেরেছে, উনি জাগার আগে আমি বরং এখান থেকে কেটে পড়ি, নয়তো আমারই লজ্জায় পড়তে হবে। এরা ওঠার 2 মিনিট পরে আকাশ উঠে যায়, ওইদিকে মামাও উঠে যায়। তোর এত সাহস, তুই আমাকে কিডন্যাপ করেছিস? করেছি তো, কি হয়েছে? তুই জানিস না উনি তো আমি কে? জেনে শুনেই আপনাকে নিয়ে এসেছে, মাঝখানে আমি ফেঁসে গেছি। দেখ, আমাকে এখান থেকে যেতে দে, নয়তো তোর জন্য মোটেও ভালো হবে না। ওইসব পরে ভাবা যাবে, এখন আমার কিছু প্রশ্নের উত্তর দে। কি প্রশ্ন? তোর হয়ে আর কে কে কাজ করে তা আমাকে বলে দে। কিসের কাজ? পুরো ঘটনা বলতে থাকে। পুরোটা শোনার পরে, তুই এত কিছু জানিস কি করে? অনেক কথাই জানতে হয়, বুঝতে পেরেছিস? এখন সত্যিটা কি বলবি? যদি না বলি? পাহাড় থেকে তোকে ফেলে দিব। যদি বেঁচে থাকিস তাহলে শিয়াল কুকুর তোকে খেয়ে নেবে। যদি মারা যাই? তাও ওরাই তোকে খাবে। এখন বলবি নাকি তোকে ফেলে দিব? আমি কিছুই তোকে বলবো না। তাহলে তোকে মেরেই ফেলবো। আচ্ছা, আপনি পিস্তল চালাতে পারেন? তেমন একটা নিশানা ভালো নেই আমার। ওনাকে গুলি করে মারতে পারবেন? দেখুন, ঝামেলা আপনার সাথে, আমি মেরে একজনের মৃত্যুর ভাগিদার হতে চাই না। থাক, আমি মেরে ফেলি।
একটা গুলি ওনার পায়ে করে আরেকটা হাতে। ভয়ে ইরা আবারও জড়িয়ে ধরে আকাশকে। আমার অনেক ভয় করছে। একটু আগেই তো বললেন আপনি নিশানা ভালো। আমি কখনো মানুষের উপরে গুলি চালানো তো দূরের কথা, অন্য কেউ দেখিনি। আচ্ছা, ভয় পাবেন না। তা মামা, এখন কি বলবেন? কখনো বলবো না। আমার ভাগ্নে কিন্তু তোকে কোনোভাবে বাঁচিয়ে রাখবে না। আমি অনেক তাড়াতাড়ি আপনার ভাগিনাকেও আপনার কাছে পাঠিয়ে দিব। মানুষের জীবন নিয়ে খেলাটা ওনার বের করব। আমাকে হাসপাতালে নিয়ে চল, কথা দিচ্ছি তোর যা যা দরকার তা তা তোকে আমি দিব। আমার কোনো কিছুর দরকার নেই, তুই শুধু নামগুলো বল, তাহলেই আমার হবে। কি করার, মামা এক এক করে সবার নাম আর পরিচয় বলতে থাকে। সেগুলো রেকর্ড করে নেয়। এবার আমাকে ছেড়ে দে। তোকে যদি ছেড়ে দেই তাহলে আমার কথা তো বাদ দিলাম, ওই মেয়েটাকে তো তুই বাঁচিয়ে রাখবি না। কথা দিচ্ছি আমি কাউকে কিছু করব না। ওনাকে বাঁচিয়ে রাখবো কি? দেখুন, যদি পরে উনি আপনাকে মেরে ফেলে তখন কিন্তু আমার দোষ দিতে পারবেন না। এই না না, আমি মরতে চাই না। এবার ওনার বুকে একটা লাথি মারেন, ওটা ভেঙে সোজা 30 ফুট নিচে পড়ে মারা যাবে। এরা কোনো উপায় না পেয়ে লাথি মারে। পিছনে ছিল একটা পর্দা, ওটা ছিঁড়ে নিচে পড়ে যায়। সত্যি উনি মারা যাবে তো? যদি মারা না যায় তাহলে তো আমাকে ওনার ভাগিনা মেরে ফেলবে। আচ্ছা, এখন চলুন আমরা বের হই। কি করার, ইরাকে যেখান থেকে উঠিয়েছে সেখানে আবার নামিয়ে সাবধানে দেয়। যাবেন তাহলে। দোয়া করি আপনার সামনে যেন আমাকে না আসতে হয়। আমিও দোয়া করি। দুজন দুই দিকে। ওইদিকে চারিদিকে সবে খুঁজতে থাকে মামাকে। অনেক খোঁজার পরও পাচ্ছে না। তাছাড়া পাওয়ার তো কথা না। ইরাকে বাসায় দেখে। ইরা, কোথায় ছিলি তুই? তোকে আমি কোথায় খুঁজছি বল? বাবা, আমি বান্ধবীর বাসায় গিয়েছিলাম, তোমাকে তো বলেছিলাম আমি। তুই তো বলেছিলি ওদের সাথে শপিং এ যাবি। ওই ওখান থেকেই আমি গিয়েছি ওদের বাসায়। আচ্ছা, তুই রুমে যা। তুমিও মেয়েকে জেরা করা শুরু করে দিলে? তুমি বুঝতেছো না কেন? প্রধানমন্ত্রীর মামাকে পাওয়ার যাচ্ছে না বিকেল থেকে। আমি একে তো ওটার প্যারায় শেষ, তার উপর তোমার মেয়ের ফোন বন্ধ। বুঝতেছো আমার কি হচ্ছে? আচ্ছা, মেয়ে তো এখন ফিরে এসেছে, তাহলে এখন এত চিন্তা করতে হবে না। তুমি কাজ শেষ করো। আচ্ছা, আমি ক্যাম্পে গেলাম। উনিও চলে যায়। পরের দিন জানতে পারে পাহাড়ের নিচে একজনের বডি পাওয়া গিয়েছে। কিন্তু আশ্চর্য হলো, মুখ পুরো নষ্ট হয়ে গেছে। সেজন্য বোঝাই যাচ্ছে না কোনো কিছু। সেজন্য পোস্টমর্টেম করে জানতে পারে ওটা প্রধানমন্ত্রীর মামা হয়। এটা জানাজানির পরে তো ব্রেকিং নিউজ হয়ে যায়। সবাই তো বলাবলি করতে থাকে। সেজন্য এত সাহস কার হতে পারে? ওটাই তো জানি না। আমার মামাকে যে হত্যা করেছে তার খোঁজ আমার চাই। কমিশনার তো বলেছে চারিদিকে খুঁজতেছে, ওই পাহাড়ও ভালো করে খুঁজতেছে। এত সময় কেন লাগছে ওদের? স্যার, আপনি এত উত্তেজিত হবেন না, আমরা পুরোটা দেখছি। ওই পাহাড়ে খুব কম লোকই যায়। ওনাকে গুলি করার পরে পাহাড় থেকে ফেলে দিয়েছে। আমার মামা তো কারো কোনো ক্ষতি করেনি, তাহলে ওনাকে মারলো কেন? হতে পারে ওনার কোনো শত্রু এই কাজটা করেছে। কিন্তু আমাদের তো শত্রুর অভাব নেই। বিরোধী দলের কয়েকজনকে এনে কি জিজ্ঞেস করব? না থাক, পরে দেখা যাবে। এটা নিয়ে বড় একটা ইস্যু ওরা বের করে নেবে, এতে আমাদেরই বদনাম হবে। বুঝতেই তো পারছো আমাদের দোষ ধরার জন্য ওরা কি না কি করে যাচ্ছে। এখন যদি ওদের কিছু বলো আর এটা নিয়ে আমাদের ইজ্জতের ফালুদা করে ছাড়বে। তাহলে এখন এই কেসটা কাকে রেখে কাকে ধরবো? তুমি বরং মামার সাথে গত 3-4 মাসে যাদের সাথে ঝামেলা হয়েছে তাদের উঠানোর চিন্তা করো। ওনাকে তো কয়েকটা দিন আগেও কিছু মাফিয়া কিডন্যাপ করেছিল, ওদের দলের কেউ করেনি তো? এটা তো আমার মাথায় আসেনি। একটা কাজ করো, মাফিয়া সব লোকেদের উঠানোর ব্যবস্থা করো। এক একে দুদিনে অনেক লোককে ওঠানো হয়, কিন্তু কেউই কিছু বলতে পারছে না। ওদের সাথে সাথে হামিদকেও নেওয়া হলো। বিশ্বাস করুন, ওনাকে আমরা মারিনি। তাহলে কে মেরেছে ওনাকে? তা আমরা কি করে বলবো বলুন? তোদের মতোই কোনো মাফিয়া লোক এই কাজ করেছে। দেখুন, আমরা যদিও কাউকে কিডন্যাপ করি বা মেরে ফেলি, তারা হয় আমাদের মতো সাধারণ লোক, কিন্তু প্রধানমন্ত্রী মামাকে আমরা মারার তো চিন্তাও করতে পারি না। ঠিক আছে, তোরা যা। ওদের ছেড়ে দেওয়া হয়। ওইদিকে জেনারেল আকাশকে ডেকে পাঠায় ক্যাম্পে। আমাকে ডাকার কারণ? তুমি ভুলে গেছো আমি কে হই? আপনি হয়তো ভুলে গেছেন, আমি এখন এখানের কেউ না, সেজন্য ফর্মালিটি বজায় রেখে কথা বলা সম্ভব না। কাজের কথায় আসি তাহলে। কি কাজ বলুন? আমার অনেক কাজ আছে। কোথাও চাকরি নিয়েছো নাকি? রাস্তায় বাদাম বিক্রি করি।
তুমি কি আমার সাথে মশকরা করছো? আপনি নাই আমার বিয়াই আর নাই শ্বশুর। প্রধানমন্ত্রীর মামাকে মারলে কেন? আমি যে মেরেছি তা আপনাকে কে বলল? তুমি ছাড়া এই কাজ করার সাহস অন্য কেউ দেখাবে না। ঠিক ধরেছেন, ওনাকে আমি মেরেছি। তুমি জানো এই জন্য তোমার মৃত্যুও হতে পারে। হ্যাঁ জানি, কিন্তু কোনো প্রমাণ ছাড়া আমাকে দোষী মানাটা যে কোনোভাবেই কেউ মেনে নেবে না। তুমি জানো না এই রুমের ভিডিও অডিও দুইটাই রেকর্ড হয়, আর এই রেকর্ড শুধু আমার কাছেই থাকে। জানি আমি। সাথে আরও একটা লিস্ট আপনাকে আমি দিলাম। কাদের লিস্ট এখানে? এখানে 30 জন লোক আছে, ওদের আমি এক এক করে মারব। যদি পারেন তাহলে ওদের বাঁচিয়ে নিন। তুমি কি জানো না তোমার কি শাস্তি হতে পারে? আমাকে বের করে দেওয়ার আগে এমনটাই ভাবা উচিত ছিল। একমাত্র আমি ওদের সব গোপন কথা জানি বলে আমাকে একটা সমস্যা দেখিয়ে বের করে দিলেন। তুমি জানো আমি কোন পরিস্থিতিতে পড়ে তোমাকে এই কাজ করেছি? আমি আমার টিমের 10 জনকে হারিয়েছি ওই শালার মামার দুর্নীতির জন্য। আমি তো এটার শেষ দেখেই ছাড়বো। তুমি হয় জানো তো আমরা কি করতে পারি? আমি যদি গ্রেপ্তার হয়ে যাই তাহলে প্রধানমন্ত্রী আর তার মামার পুরো কুকীর্তি আমি টিভিতে আর মোবাইলে ছেড়ে দিব। তারপর দেখবেন কি হয়। আকাশ, এমনটা করো না। আমি এখনো তোমাকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছি। যদি তুমি এমনটা করো তাহলে কিভাবে তোমাকে ফিরিয়ে আনবো বলো? আমি যতদিন না পর্যন্ত ওদের মেরে আমার টিমের লোকেদের মারার প্রতিশোধ নিতে না পাচ্ছি ততদিন আমি শান্ত হব না। আমি তো ভেবেছিলাম ওটা আমাদের দোষ হয়েছে, ওটা আমাদের দোষে হয়েছে, কিন্তু যখন ওই সব নেতাদের জন্য আমাদের জীবন যায় তখন ওই সব নেতাদের আমি ছাড়ব না। চলি স্যার। আমি তোমাকে সেনা দিয়ে আটকাবো। এমনটা আপনি পারবেন না। আমি যদি ওদের সব সত্যি বলে দেই ওরা নিজেই ওই সব নেতাদের মেরে ফেলবে। যেই কাজটা এখানে থেকে করা সম্ভব না সেই কাজটাই আমি বাহির থেকে করব। চলে আসে ওখান থেকে জেনারেল। বুঝতে পারছে না কি করবে রাতে ওনাকে টেনশনে দেখে। বাবা, তুমি কি নিয়ে এত চিন্তা করছো বলো তো? প্রধানমন্ত্রীর মামাকে যে মেরেছো তাকে আমি খুঁজে পেয়েছি। কি কি বলছো বাবা? তুই এত ভয় পাচ্ছিস কেন? না না, এমনিতেই। তাহলে ওকে ধরছো না কেন? প্রমাণ নেই সেই জন্য। যাক, বাঁচলাম। কিছু বললি? বললাম প্রমাণ না থাকলে আর কি করার। যাই হোক বাবা, আমি ঘুমাতে গেলাম। পরের দিন আকাশ স্বামীদের আস্থানে আসে। কি ব্যাপার, তোমাদের ছেড়ে দিল? আমাদের আটকে রাখলে তুই কি বেশি খুশি হইতি? তেমন কিছু না, প্রমাণ ছাড়া ধরা তো সম্ভব না, সেই জন্য বললাম আর কি। কিন্তু এত সাহস কার হলো সেটাই ভাবছি। আমার একটা কাজ করতে হবে তোদের। কি কাজ? এই লিস্টে যাদের নাম আছে তাদের ডিটেলস আমার লাগবে, মানে বাসার বাইরে কখন থাকে এই তথ্যটা। এই তথ্য জেনে তোর কি কাজ? কাজ তো আছে আমার। কি কাজ বলো? ওদের আমি মেরে ফেলবো। তোর কি মরার ভয় নেই? এমনিতে আমরা ফেসে আছি, তার উপর তুই এইসব করতেছিস। তোদের তো আমি মারতে বলিনি, তোরা শুধু খোঁজ এনে দিবি, এতটুকুই। তাছাড়া মাফিয়ার লোক হয়ে তোরা এত ভয় কেন পাস বলতো? সে বিষয়ে তোকে ভাবতে হবে না। তাহলে যা বলেছি তা কর। ঠিক আছে, তবে শুধু তথ্য দিব, এর বাইরে কোনো কিছু না। ওইটুকু হলেই হবে। পরের দিন থেকে ওরা তথ্য খোঁজা শুরু করলো। 7 দিনে মোটামুটি অনেকের সম্পর্কে অনেক রকম খোঁজ ওরা পেয়েছে। সবটা এসে জানাতে থাকে। পরের দিন একজনকে মেরে ফেলা হয়। সে ছিল একজন মন্ত্রী। আজকে আবারও একজনকে মেরে ফেলেছে। যে ওদের মারছে সে কিন্তু অনেক প্ল্যান করে তারপর মারতেছে। সেটা কিভাবে বুঝলে? ও সুজা বড় বড় রাঘব বোয়াল ধরে ধরে মারছে, যেন এর নিচে যারা আছে তারা যেন সাবধান হয়ে যায়। যে এই কাজ করেছে সে আসলে কি চায়? এই ব্যাপারে কোনো তথ্য নেই আমাদের কাছে। এইদিকে জেনারেল আর প্রধানমন্ত্রী বসে আছে, নিজেদের মধ্যে কথা বলছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। জি স্যার, বলুন। আচ্ছা, এইসব কিছু কে করতে পারে? কোন সবের কথা বলছেন আমাকে? প্রথমে আমার মামাকে মেরেছে, তারপর একজন মন্ত্রীকে। যে এই কাজগুলো করতেছে সে আসলে কি চায় আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, আমি যতদূর জানি আপনার মামার মন্ত্রীর ভালো বন্ধু। হ্যাঁ, তবে আমি এতটুকু তো শিওর
যেই কাজটা করেছে সে নিশ্চয়ই আমার মামার বন্ধুদের টার্গেট করে এইসব করতেছে। আচ্ছা, আমার মনে হয় সে কিন্তু এখন থেমে থামবে না। এখন কি করা যায়? তোমরা ওই লোককে খোঁজার চেষ্টা করো। দেখুন স্যার, এইসব আমাদের কাজ না। আমাদের কাজ যেটা সেটা আমরা করতেছি, বাকিটা আপনি পুলিশকে দিয়ে করিয়ে নিন। যদি পারেন আরেকটা কাজ করাতে পারেন। কি কাজ বলো? আপনার মামার বন্ধুদের বলুন সাবধানে থাকতে। যে টার্গেট করতেছে আপনার মামার তার বন্ধুরা এমন কিছু তো করেছে যার কারণে ওই ছেলে এর প্রতিশোধ নিচ্ছে। আচ্ছা, তুমি কি জানো ওটা ছেলে ছিল? একটা মেয়ে কখনোই এইসব পারে না। আমারও তেমন মনে হচ্ছে, তবে যাই হোক, ওকে ধরতে হবে। আচ্ছা, আমরা যে মেজরকে চাকরি থেকে বিদায় করে দিয়েছি ওই ছেলেটা নয় তো? না স্যার, ওই এসব করবে না। ওর উপরেও কিন্তু নজর রাখবো আমি, বুঝলে? কিন্তু স্যার, আপনি ওকে চিনবেন কি করে? ওর কোনো ছবি কি নেই? না স্যার, আমাদের র্যাঙ্কিংয়ে যারা থাকে তাদের ছবি আমরা রাখি না সিকিউরিটির জন্য। কিন্তু কার এত সাহস হতে পারে, আমিই তো বুঝি না। হয়তো আপনার মামা এমন কোনো কিছু করতেছে যা অনেক বড় অপরাধের মধ্যে পড়ে। জানি না কি হবে। আচ্ছা, তুমি এখন যাও এখান থেকে। হ্যাঁ, চলে আসে ওখান থেকে, এসে আকাশকে কল দেয়। জি স্যার, বলুন। দেখো আকাশ, প্রধানমন্ত্রী কিন্তু তোমাকে চোখে চোখে রাখার ব্যবস্থা করতেছে। চিন্তা করবেন না, যতই যাই করুক না কেন, আমি ওদের সবাইকে যতদিন না মারতে পারছি ততদিন আমি কোনো শান্তি পাবো না। কিন্তু তুমি যখন ধরা খাবে তারপর তোমার কি হবে তা কি তুমি বুঝতেছো? স্যার, আমি এমনিতেই অনাথ। আমি বেঁচে থাকি বা না থাকি তাতে কারো কিছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে আকাশ। তুমি এভাবে ক্ষতি করো না। আমি চেষ্টা করতেছি তোমাকে আবার চাকরিতে ফেরানোর। আপনিও চেষ্টা করুন, আমিও চেষ্টা করতে থাকি। এবার জেনারেল কি করবে বুঝতে পারছে না। উনি ভালো করে জানেন আকাশ এত সহজে ছাড় দিবে না, কেননা এদের সিন্ডিকেটের জন্য আকাশ ওর টিমের লোকেদের হারিয়েছে। সেজন্য ও প্রতিশোধ নেওয়ার জন্য একটু বেশি ভাবতেছে। পরের দিন আবার কয়েকটা লাশ এভাবে এক মাসে ওদের সবাইকে মেরে ফেলে। যারা এই কাজের সাথে যুক্ত ছিল সবাইকে মারা হলে এখন আর আমার কোনো চিন্তা নেই, ওদের সবাইকে মারা শেষ। তবে প্রধানমন্ত্রী এখনো বাকি আছে, ওনার থেকেই জানতে হবে আর কে কে আছে। ওইদিকে পুরো রাজ্যের রাজনৈতিক লোকগুলো ভয়ে আছে, কি করবে না করবে তারা ঠিকভাবে বুঝতে পারছে না। স্যার, একটা কিছু করেন। কি করব আমি, বল। স্যার, এরকম হতে থাকলে তো কখন না জানি আমাদের কারো নাম্বার না চলে আসে। এখন সুযোগ হবে না। ওই সময়ে জেনারেল আসে ওখানে। আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? স্যার, আকাশকে যে বরখাস্ত করেছি ওকে কি কোনোভাবে আবার ওই আমাদের আর্মিতে নেওয়া যায় নাকি? মোটেও ওকে নেওয়া যাবে না। কিন্তু কেন স্যার? ছেলেটা তো অনেক সাহসী। আবার ততটাই ডেঞ্জারাস? আমার তো মনে হচ্ছে ওদের সবাইকে ও নিজেই খুন করেছে। না স্যার, এরকমটাও করবে না। তুমি এখন যেতে পারো। ঠিক আছে স্যার। মিটিং থেকে বের হয়ে উনি ক্যাম্পে আসে। ওখানে বাকি সেনারাও আসে। স্যার, এখন কি করবেন? আমি ওটাই ভাবছি। আমার নিজেরই ইচ্ছা করছে প্রধানমন্ত্রীকে মেরে ফেলতে। কেন স্যার, উনি কি করেছে? ওনার জন্যই আকাশ ওই দিন টিম নিয়ে জঙ্গলে যাওয়ার পরেই সবাইকে হারিয়েছে। কিন্তু স্যার, এটার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। যত প্রমাণ আছে সব আকাশের কাছে। ওনার থেকে প্রমাণ নিয়ে আমরা একটা ব্যবস্থা তো করতেই পারি। কোনো লাভ হবে না। আকাশকে আমি এই জন্যই বাধা দিচ্ছি না। তবে যদি সবাই জেনে যায় তাহলে আকাশের জন্য তা অনেক বড়ই ঝামেলা হবে। সেটা তো হবেই স্যার। আচ্ছা, তোমার কাজে যাও। ওরা কাজে যায়। এদিকে আকাশ পার্কে বসে বাদাম বিক্রি করতেছে, যেন কেউ বুঝতে না পারে আকাশ ওই অপরাধগুলো করেছে। ওই সময় ইরা যাওয়ার সময় দেখে। কি ব্যাপার, আপনি এখানে বাদাম বিক্রি করতেছেন কেন? আমি তো এখানে বাদামই বিক্রি করি। আমার সাথে কি ফাজলামি করছো? আপনি কি আমার বউ লাগেন যে আপনার সাথে ফাজলামো করব? তুই এতগুলো মাছ কোথায় ছিলি? আমি তো এখানে ওখানে বাদাম বিক্রি করি। আচ্ছা, তোমার নাম্বারটা দাও। নাম্বার দেওয়া যাবে না। না দিলে আমি চিৎকার করব। চিৎকার করলে আমার কি? পাবলিক এসে যখন গণধোলাই দিবে না তখন বুঝতে পারবি। আচ্ছা, দিচ্ছি।
নাম্বার নেওয়া শেষ হলে আকাশকে নিয়ে ওখানে থাকা বেঞ্চে বসে। আচ্ছা, একটা কথা বলেন তো। কি কথা? আচ্ছা, ওই দিন যাকে মেরেছি এরপর যাদের মেরেছেন, কি দরকার ছিল এতগুলো লোককে মারার? এটা তো সামান্য। আমি তো গত 5 বছরে তো প্রায় 400 থেকে 500 জনকে মেরেছি। হাই আল্লাহ, এ কি বলে? এত মানুষকে মারার পরেও পুলিশে ধরেনি? আরে তারা জানলে তো ধরবে আমাকে। যদি আমি বলে দেই? তাহলে প্রধানমন্ত্রী মামাকে মারার ঘটনায় তুমি নিজেও ফেঁসে যাবে। এই কারণেই তো বলতে পারছি না। এই জন্য আমার কথা চিন্তা না করে আপনি নিজের কথা চিন্তা করুন। আচ্ছা, এরপরে কাকে মারার চিন্তা করেছো শুনি? আমাদের প্রধানমন্ত্রীকে। কথাটা শুনে ইরা এতটাই অবাক হয় যে হাঁ করে তাকিয়ে আছে আকাশের দিকে। মুখটা বন্ধ করুন, নয়তো পুরো একটা প্লেন মুখে ঢুকে যাবে। আপনার কি জীবনের প্রতি কোনো দয়া মায়া কি নেই? মোটেও নেই। বুঝতে পেরেছি আমি। কি বুঝতে পেরেছেন? হয়তো তোমার পরিবারের কেউ নেই। ঠিক ধরেছ, আমার পরিবারে কেউ নেই। এর বাইরে তুমি কখনো রিলেশন করো নাই? তুমি জানলে কি করে? এটা তো খুবই সিম্পল একটা বিষয়। কেননা যদি তোমার লাইফে অন্য কেউ থাকতো, তাহলে তার জন্য হলেও অন্তত ক্ষতি করা থেকে নিজেকে দূরে রাখতে। ঠিক ধরেছ। যখন আমি একা আছি তখন একাই সব কিছু করতে চাই। আবার কি করতে চাও? প্রধানমন্ত্রীকে মেরে ফেলবো। কথাটা শুনে ইরা আকাশের মুখে হাত দিয়ে থামিয়ে দেয়। তুমি তো নিজেও মরবে, সাথে আমাকেও মারবে। মারা গেলে তো আমি যাব, তুমি কিভাবে এতে মারা যাবে? ওই যে ওনার মামাকে মারার অপরাধে। সেই অবধি কেউ জানবে না। আচ্ছা, আমার কাজ আছে। ওরা ওখান থেকে আলাদাভাবে চলে যায়। আকাশ হামিদের কাছে আসে। সারাদিন কোথায় থাকিস? কাজে থাকি আমি, তোদের মতো আকামে থাকি না। আচ্ছা, বর্তমানে পরিস্থিতি তো অনেক খারাপ যাচ্ছে। কিরকম খারাপ? তুই কি জানিস না, বর্তমানে পুলিশ যেখানে মাফিয়া পাচ্ছে সেখানেই ওদের ধরে নিয়ে যাচ্ছে। এতে আমি কি করব? কি করবি মানে? যদি আমাদেরও নিয়ে যায়? তোরা গা ঢাকা দিয়ে থাকলেই তো হয়। ওইদিকে জেনারেল বাসে এসে ইরাকে ডেকে পাঠায়। ডেকেছো আমাকে? আজকে তোকে একটা ছেলের সাথে রাস্তার ধারে দেখলাম। কে ছিল ছেলেটা? বাবা, তুমি কি করে দেখলে? কি করে দেখছি সেটা বড় কথা না, ওই ছেলের সাথে কি কথা হয়েছে তা আমাকে বলো। বাবা, আগে বলো, যা কিছু হয়ে যাক না কেন তুমি আমাকে বাঁচাবে? তুই আমার মেয়ে, তোকে না বাঁচালে আমি আর কাকে বাঁচাবো? আচ্ছা, আকাশ কি তোকে মারার হুমকি দিচ্ছিল? ওই ছেলের নাম তাহলে আকাশ? তুই কি ওর নাম জানিস না? না আব্বু, আর ও তো আমাকে মারার কথা বলেনি। তাহলে কাকে মারবে? বাবা, ও তো আমাদের দেশের প্রধানমন্ত্রীকে মারতে চায়। কি বলছিস তুই? কবে কখন কিছু কি বলেছে? ওইগুলো বলেনি। কিন্তু ও তোকে কেন বললো? তোর সাথে কি আগে ওর কখনো দেখা হয়েছিল? হ্যাঁ বাবা, কিন্তু তাও সেটা অনাকাঙ্ক্ষিতভাবে। আমাকে পুরো ঘটনাটা বল। ইরা ওর বাবাকে পুরো ঘটনা বলে। সবটা শুনে উনি অবাক হয়। এখন তুই কি করবি? তোকে আমি বাঁচাবো কি করে? দেখো বাবা, ও আমাকে বলেছে যদি আমি কাউকে কিচ্ছু না বলি তাহলে আমার আর কোনো ক্ষতি হবে না। আচ্ছা, ওই ছেলের কাছে তুই এখন কম যাবি? আমি তো যাইনি আব্বু, ওর সাথে আমার রাস্তায় দেখা হয়েছে। তবে আব্বু, ছেলেটা অনেক ভালো, আবার অনেক অসহায়। জানি আমি সব কিছু, সেজন্যই তো আমি চেয়েছিলাম। কি চেয়েছিলে আব্বু? ও কিছু না। তাহলে তোর কথা মতো ছেলেটা প্রধানমন্ত্রীকে মারবে? হ্যাঁ বাবা, কিন্তু কেন এরকম করতেছে সেটাও তো বুঝতেছি না। ও যে সবাইকে মেরেছে সেটা আমিও জানি, কিন্তু প্রধানমন্ত্রীকে যে মারার প্ল্যান করছে এটা বুঝতে পারিনি। কি বলো বাবা, তুমি সবই জেনে শুনে ওকে ধরছো না? সে অনেক বড় কাহিনী, পরে তোকে একটা সময় বলবো। তুই আপাতত সাবধানে থাকছিস। ঠিক আছে বাবা। কয়েকটা দিন পরে প্রধানমন্ত্রী বসে আছে তার বাসায়। স্যার, আমরা একটা খবর পেয়েছি। কি খবর? আপনার উপর ওরা এখন টার্গেট করেছে। ওরা বলতে কারা? যারা আপনার মামা আর বাকিদের মেরেছে তাদের টার্গেট এখন আপনি। তাহলে তোমরা কেন অ্যাকশন কেন নিচ্ছ না? কিন্তু ওরা কারা তা আমরা এখনো জানি না।
যখন জানতে পারবো তখন ধরে নিব। তবে আপনি কিন্তু সাবধানে থাকবেন। আমার এখানে তাহলে সিকিউরিটি বাড়িয়ে দাও। জি, তাই করব। ওনার সাথে মিটিং শেষ হলে জেনারেল আকাশকে কল দেয়। স্যার, আমি জানি কেন কল করেছেন। তাহলে তুমি এটাও জানো এর পরিণতি কি হতে পারে? সবই জানি আমি। যাদের আমাদের মতো লোকের সাথে বেইমানি করে তাদের এত সহজে আমি ছেড়ে দেব না। তোমার জীবনটা এত সহজে তুমি নষ্ট করতে পারো না। আমি অনেক কিছুই পারি স্যার, তবে আপনি পারলে প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে দেখান। কল কেটে দেয়। জেনারেল কি করবে বুঝতে পারছে না। এইদিকে আকাশও প্ল্যান করতে থাকে কিভাবে মন্ত্রীকে ওঠানো যায়। 15 দিন পরে সে সুযোগটা হলো, কেননা প্রধানমন্ত্রী একটা মিটিংয়ে যাওয়ার জন্য বের হয়। পথে আকাশ ওনাকে উঠিয়ে নেয়, তবে কিছু সেনার সাহায্য নিয়ে। ওরা সবাই সিভিল ড্রেসে এসেছিল বলে কেউ চিনতে পারেনি। প্রধানমন্ত্রীকে নিয়ে চলে আসে সে গুহার ভিতরে। তো সাহস হয় কি করে আমাকে উঠানোর? তোমরা তাহলে যাও, তবে সাবধান, কেউ যেন এই গুহার ব্যাপারে না জানে। চিন্তা করবেন না স্যার, কেউ কিছু জানবে না। কিছুক্ষণ পরে আকাশ চলে আসে ওখান থেকে প্রধানমন্ত্রীকে ওখানে একা রেখে। তারপর কিছু হিডেন ক্যামেরা শরীরে ফিট করে রাখে যেন সব কিছু লাইভে দেখা যায়। পরের দিন পুরো প্রস্তুতি নিয়ে যায় প্রধানমন্ত্রীর কাছে। তুই আবার কেন এসেছিস? আমি যদি না আসি এখানে তাহলে তুই তো না খেতে পেয়ে মরে যাবি, সেই জন্য আমার এখানে আসা। কি চাস তুই? তোর কিছু স্বীকারোক্তি। কোন বিষয়ে? গত 5 মাস আগের কথা। তুই আর তোর মামা মিলে আর্মির জন্য কিছু বুলেট প্রুফ জ্যাকেট আর অস্ত্র আনার কথা ছিল। সেইগুলো যে এনেছিস তার মধ্যে সবগুলো কোয়ালিটি খারাপ কেন ছিল? সেটা আমি কি করে বলবো? তুই না বললে আর কে বলবে বল? আমি এই ব্যাপারে কোনো কিছুই জানি না। আপনি তো সবই জানেন। আমি এটাও জানি সেখান থেকে আপনি 100 কোটি টাকা কমিশনও খেয়েছেন। এই সব কিছু মিথ্যে কথা। আমার কাছে কিন্তু প্রমাণ আছে। কিসের প্রমাণ? এই যে টাকা বাজেট করিয়েছেন বেশি, কিন্তু সব কিছু বানিয়েছেন ল কোয়ালিটির। বাকি টাকা আপনার পকেটে, সাথে আপনার চামচাদের। ওইসব মিথ্যা কথা। তাহলে সত্যিটা কি সেটা আপনি নিজের মুখেই না হয় বলুন। এখানে কোনো কিছু সত্য নেই, সেজন্য বলার মতো কিছুই নেই এখানে। তাহলে আপনি বলবেন না, তাই তো? আমি কোনো কিছু বলবো না। আচ্ছা, যে 30 জন মারা গেছে সেই 30 জনকেও আমি মেরেছি। তাদের নাম কিন্তু আপনার মামা ওনার মুখেই বলেছে। এখন বাকিদের নাম আপনি নিজের মুখে বলুন। তুই তাহলে মামাকে মেরেছিস? ঠিক ধরেছেন। এখন নাম কি বলবেন, নাকি আপনার মামার মতো আপনারও সেম অবস্থা আমি করব? তুই নাম বলি তাহলে কি আমাকে ছেড়ে দিবি? ছেড়ে দিব। ভয়ে উনি আরো 10 জনের নাম বলে। এই 10 জনই কিন্তু বর্তমান মন্ত্রী। পুরো ভিডিও কিন্তু সবাই টিভিতে দেখতে থাকে। সবার নাম বলা শেষ হলে প্রধানমন্ত্রীকেও মেরে ফেলে। পুরো ঘটনা দেখে সবাই আতঙ্কিত। পুরো দেশ নিউজে এখন এই ঘটনা নিয়ে চলতেছে। এরপর লাইভ শেষ হয়, তবে ওখান থেকে আকাশ ওর মুখটা বা ভয়েস যেটা ব্যবহার করেছে সেটাও ফেক ভয়েস ছিল। 1 ঘন্টার ভিতরে প্রধানমন্ত্রীকে খুঁজে তো পাই, কিন্তু তাও মৃত অবস্থায় ছিল। যে এই কাজ করেছে সে আসলে কি চায়? ওইদিকে যাদের নাম বলেছে তারা তো এখন পুরোই আতঙ্কিত হয়ে আছে। কেউ কেউ দেশ ছেড়ে পালানোর কথা ভাবছে। বর্তমান পরিস্থিতি অনেক খারাপ হচ্ছে। আকাশ, তুমি এটা কি করলে? যা করেছি আমার টিমের লোকেদের হয়ে প্রতিশোধ নিচ্ছি। তোমার যে এটার জন্য মৃত্যুদণ্ড হবে তা কি জানো? জানি, তবে তার আগে ওই 10 জনকে আমি মারা শেষ করি। তারপর আপনার যা খুশি তাই করেন। আমি তোমাকে সে সুযোগ আর দেব না। সুযোগ তো আমি করে নিব, দেখি কিভাবে আমাকে আটকান। কিছুক্ষণ পরে ইরা ওর বাবাকে বলে, এটা তো আসলে সাংঘাতিক হয়ে গেল। জানি না বর্তমানে এখন দেশের কি অবস্থা হবে। বাবা, আমার তো ভয় করছে এখন। তুই আপাতত 7 দিন বের হবে না। কথা শেষ হয়। বর্তমানে 7 দিন ওই ঘটনা নিয়ে রাজ্যে হট্টগোল লেগে গেছে। সেনাবাহিনী আর পুলিশ মিলে পুরো হট্টগোল সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। তখনই কি হবে আমাদের? কেন ভাই, কি হয়েছে? দেখছিস না পুরো রাজ্য থেকে কিভাবে মাফিয়াদের এক এক করে উঠিয়ে নিয়ে যাচ্ছে। সেটাই তো দেখতেছি, আমাদের তো পালাতে হবে। কেউ কোথাও পালাবে না। তাহলে কি এখানে পড়ে পড়ে মরবো নাকি? মরার যদি এতই ভয় পায় তাহলে মাফিয়া জগতে তোমাদের কে বলেছে আসতে? আমরা মাফিয়ার সাথে যুদ্ধ করতে রাজি, কিন্তু সরকারের সাথে কিভাবে করব? তোমাদের কিছু করতে হবে না।
আমি ভাবছি কি করা যায়। তবে এবার আমি 10 জন মন্ত্রীকে মারব। তোর কি মাথা ঠিক আছে? সরাসরি মন্ত্রী মারবি? প্রধানমন্ত্রীকে যেখানে মেরেছি সেইখানে মন্ত্রী আর কোনো বালের। এই কি বলছিস তুই? তুই প্রধানমন্ত্রীকে মেরেছিস? হ্যাঁ, আমি মেরেছি। কেন, তোদের কি কোনো অসুবিধা আছে? তুই শালা তো আমাদের পুরোপুরি ডুবিয়ে ছাড়বি। বেশি কথা বলবি না, যা বলেছি তা কর। যদি কিছু হয় সবটা দোষ তো আমার হবে। তাহলে তোদের এত চিন্তা কেন? পুলিশকে এত কিছু চিন্তা করবে তোর সাথে সাথে? পুলিশকে এত কিছু চিন্তা করবে তোর সাথে সাথে? আমাদের তো মেরেই ফেলবে। বেশি কথা বলতে না করছি তোদের, যা বলেছি তা করতে থাক। ওরাও কাজ করতে থাকে। পরের দিন থেকে রোজ একটা করে মন্ত্রী মারা যেতে থাকে। কেননা মারা গেছে তার কারণ কেউ জানে না, জেনারেল ছাড়া আর কেউ জানে না। সেজন্য উনি আবারও আসে আকাশের কাছে। আকাশ, এসব তুমি বন্ধ করো। আর 3 জন আছে, এই 3 জনকে মারা হলে আমার মিশন শেষ হবে। এটা কোনো মিশনের মধ্যে পড়ে না আকাশ। মিশন যে সবসময় দেশের বাইরে লোকের সাথেই করতে হবে এমনটা তো কথা নেই স্যার। কিন্তু তুমি যা করতেছো এর জন্য তোমাকে তো কেউ বাঁচতে দিবে না। আমার সঙ্গীদের মৃত্যুর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়ব। আমি তোমাকে সেনায় থাকা অবস্থায় ও কখনো বুঝতে পারিনি, আজকেও পারছি না। জানি না তোমার কি হবে, তবে দেশের যে অবস্থা চলতেছে, দেশে এখন লুটপাট তো বেড়েই চলছে। পুলিশ তো আছে, আপনারা ওই দিকে মনোযোগ দিন। আমি আমার কাজটা শেষ করে তারপর বাকিটা দেখব। পরের দিন আবারও একজন মন্ত্রীকে মারার জন্য ওনার বাড়িতে আসে। ওখানে ইরাকে দেখতে পাবে তা আকাশ ভাবেনি। তুমি এখানে কেন? উনি কি তোমার বাবা হয়? উনি আমার বাবা হয়। তাহলে এখানে কি করছো? এসেছি একটা কাজে, কিন্তু তুমি কি ওনাকেও মেরে ফেলবে? হ্যাঁ, ওনাকে মারার পরে আর একজন থাকবে লোক, তাকে মেরে আমি পুরোপুরি শান্ত হব। তুমি এখন যাও এখান থেকে। ওনাদের মেরে কি লাভ হবে তোমার বলো? লাভ ক্ষতির হিসাব আমি জানি না, তবে আমার বন্ধুদের মৃত্যুর প্রতিশোধ তো নিতে পারবো আমি। ওখানেও মন্ত্রীকে শেষ করে দেয়। 2 দিন পরে আরেকজনকে শেষ করে সবাইকে মারার পরে আকাশ একটা লাইভ করে। আপনারা যারা এতগুলো মন্ত্রী এমপিকে যে মেরেছে তাকে যদি ধরতে চান, আমি একটা ঠিকানা দিচ্ছি, সেই ঠিকানায় চলে আসুন। সাথে সাথে পুলিশ আর সাংবাদিক চলে আসে ওখানে, যা ছিল একটা খেলার মাঠে। ওখান থেকে পুলিশ আকাশকে ধরে নিয়ে থানায় আসে। আচ্ছা, তুই ওদের কার কোথায় মেরেছিস? এখানে কি বিরোধী দলের কোনো নেতা যুক্ত আছে? দেখুন, আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিব না। তাহলে তোকে এমন মারবো যে তুই সারা জীবন মনে রাখবি। কমিশনার, এই নিন চিঠি। কিসের চিঠি স্যার? ওকে কোনো রকম মারধর করা যাবে না, এই চিঠিতে তা লেখা আছে। কিন্তু আপনি এটা কেন এনেছেন? সব প্রশ্নই বলতে চাই না, আমি ওর সাথে আলাদা কথা বলতে চাই। জি স্যার, বলতে পারেন। জেনারেল চলে আসে আকাশের সাথে কথা বলার জন্য। দেখেছেন স্যার, আমি আমার কথা রেখেছি। তুমি তো তোমার কথা রেখেছো, তা আমি দেখলাম, কিন্তু আকাশ, তুমি কি একটা কথা ভুলে গেছো? কোন কথাটা স্যার? আমি তোমাকে বলেছিলাম আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব, সে কথাটা কি তোমার মনে আছে? আপনি বলেছিলেন, কিন্তু আপনার মেয়ে তো এই দেশে থাকে না। তুমি যেদিন চাকরি ছেড়েছো আমি আমার মেয়েকে তা জানাই, সেজন্য ও চলে এসেছে দেশে। তবে একটা কথা কি জানো? কি কথা স্যার? আমার মেয়ে কিন্তু তোমাকে ভালোবাসে আকাশ। ও তোমার মুখে তো অনেক দূরের কথা, তোমার নামটাও জানে না, শুধু আমার মুখে তোমার প্রশংসা শুনেই তোমাকে ভালোবেসে ফেলেছে। এটাও কি সম্ভব? যদি তুমি রেহাই পাও তাহলে আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিব, যদি তা না হয় তাহলে তোমার পরিচয় আমি ওর থেকে গোপন রেখেই ওকে অন্য জায়গায় আমি বিয়ে দিয়ে দেব। ভালো থেকো। উনি যাওয়ার পরে আকাশ বুঝতে পারছে না কি করবে এখন। 2 দিন পরে আকাশকে আদালতে ওঠানো হলো। জজ সাহেব, আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে এই নিয়ে 42 জনকে মেরেছে। তবে আশ্চর্য বিষয় হলো যাদের মারা হয়েছে তারা কোনো সাধারণ লোক না। তাদের মধ্যে এমপি মন্ত্রী, আমাদের প্রশাসন মন্ত্রী, মামা আর প্রধানমন্ত্রী সাহেব এই ছেলের হাতে মারা গিয়েছে। আর সব কথাই কিন্তু এই ছেলে নিজের মুখে স্বীকার হয়েছে। তোমার পক্ষে কোনো উকিল কি আছে?
না, আমার পক্ষে কোনো উকিল দাঁড়াবে না। তবে আপনি আপনার রায় শোনানোর আগে আমার কিছু কথা আছে আপনার সামনে, সাথে পুরো দেশের সামনে। কি কথা বলো? স্যার, ওকে কোনো কথা বলার সুযোগ দেওয়াটা বোকামি। আচ্ছা, খুনগুলো যে আমি করেছি তা যদি আমি আপনাদের না বলতাম, তাহলে কি আপনারা খুঁজে বের করতে পারতেন? তা কখনো পারতাম না। তাহলে আমি যখন সবার সামনে রাজি হয়েছি, তার নিশ্চয় কোনো কারণ তো থাকবেই। কি সে কারণ? আমি ৪২ জন লোককে মারার অপরাধে আমাকে আপনি বড়জোর ফাঁসি দিবেন, কিন্তু যাদের কারণে ১৫০ জন সেনা শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, তাদের কি কোনো শাস্তি হবে না? এই কিসের মধ্যে কি নিয়ে আসতেছো? আমি যাদের মেরেছি তারা ছিল ১৫০ জন সেনার মৃত্যুর কারণ। তুমি কি 5 মাস আগে যে যুদ্ধে যাওয়ার পরে আর্মির পুরো একটা ফোর্স মারা গিয়েছে তাদের কথা বলছো? জি স্যার, আমি তাদের কথাই বলছি। কিন্তু তাদের সাথে এদের কি সম্পর্ক থাকবে? অনেক বড় সম্পর্ক আছে স্যার। ব্যাপারটা একটু বুঝিয়ে বলো। আর তুমি কি করে জানো ওনাদের কারণে এদের এই সমস্যা হয়েছে? আমি জানি, আর আমার কাছে প্রমাণও আছে। কোথায় দেখি? তো দেখি তো প্রমাণ। প্রমাণগুলো দেখানো হয়। জজ দেখে মোটামুটি অনেকটা বুঝতে পেরেছে, তবে সবটা এখনো বুঝতে পারেনি। আমাকে পুরোপুরি ব্যাপারটা ভেঙে বলো। তাহলে আপনাকে প্রথম থেকে বলি, তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে, বলো তাহলে। তাহলে বন্ধুরা চলুন আমরা এবার প্রথম থেকে মানে আকাশের সেনায় আসার কাহিনী আর কিভাবে ১৫০ জন মারা গেল সেই কাহিনী আমরা জানব। কয়েকটা বছর আগে সেনাবাহিনীর সামান্য একজন সৈনিক ছিল আকাশ। সৈনিক থাকার ১ বছর পরে তোমাদের আজকে একটা মিশনে পাঠাতে হবে। এই মিশন যে ভালোভাবে শেষ করতে পারবে তাকে সরাসরি ক্যাপ্টেন বানানো হবে। ধন্যবাদ স্যার। আশা করি আমরা সবাই অনেক ভালোভাবে মিশন শেষ করব। তাহলে 2 দিন পর তোমাদের মিশন। ঠিক আছে স্যার, আমরা তাহলে নিজেদের মধ্যে প্রস্তুতি নিতে থাকি। ঠিক আছে, তাই করো। 2 দিন পরে সবাই নিজেদের হাতিয়ার নিয়ে যায় যে মিশনে। 7 দিন ধরে মিশন চলতে থাকে। 7 দিন শেষ হওয়ার পরে আকাশ ফিরে আসে, সাথে আরও কিছু সেনাও আসে। তবে ওদের মধ্যে কারোর হাত নেই, কারোর আবার পা। তবে আকাশেরও 3টা গুলি লেগেছিল, তবে একটা পা, আরেকটা হাত, আরেকটা পেটে। কিন্তু 3টা গুলি শরীর ছুঁয়ে বেরিয়ে যায়। তোমাদের মধ্যে অনেক শহীদ হয়েছে, তাদের শহীদদের মর্যাদা দেওয়া হবে। তোমরা এখন থেকে রিটায়ার করবে। স্যার আমরা পারবো। তোমরা ভালো করেই জানো এই অবস্থায় তোমরা কখনো আর্মিতে থাকতে পারবে না। সেজন্য তোমরা এখন থেকে রেস্ট নিবে। তোমাদের বেতন তোমাদের অ্যাকাউন্টে চলে যাবে, বাকিরা ওদের যাওয়ার ব্যবস্থা করো। এদিকে আকাশের শরীরে ব্যান্ডেজ দেখে তোমারও তো করোনা অবস্থা। স্যার, ডক্টর বলেছে আমি যদি 2 মাস রেস্ট নেই তাহলে আমি আগের মতো সুস্থ হয়ে যাব। যদি আরো সময় লাগে তাও আমি নিজেকে ঠিক করব স্যার। ওরা আমার সঙ্গীদের মেরেছে, আমি ওদের এত সহজে ছেড়ে দিব না স্যার। ওদের আমি আবারও অন্য কোনো মিশনে মারব। ঠিক আছে, তুমি তাহলে পুরোপুরি ঠিক হয়ে তারপর আবার আসবে। এরপর তোমার কিছু টেস্ট নেব, যদি সেগুলো তুমি পারো তাহলে আমি তোমাকে সরাসরি ক্যাপ্টেন করে দিব। সত্যি বলছেন তো? সত্যি বলছি। তুমিও তাহলে নিজেকে সুস্থ করার জন্য লেগে পড়ো। ওখান থেকে ফিরে তো আসে, কিন্তু কি করবে না করবে কোনো কিছুই ভেবে পাচ্ছে না। কেননা আকাশের কেউ নেই বললেই চলে। তাও চলে আসে আর্মি মেডিকেল হসপিটালে। ওখানে শুধু আর্মিদের ট্রিটমেন্ট করা হয়। ওখানে 2 মাস থাকার পরে আকাশ এখন সুস্থ। তুমি তো 2 মাসে সুস্থ হয়ে গেলে। সবই আল্লাহর মেহেরবান। স্যার, টেস্টগুলো কবে করবেন? আপাতত তুমি হালকা পাতলা ট্রেনিংগুলো করতে থাকো, বাকিটা যখন সময় হবে তখন আমি জানাবো। কেননা শুধু তোমার একটা ট্রেনিং হবে না, সেখানে আরো 20 জন থাকবে। যে সবচেয়ে ভালো র্যাঙ্ক করবে সেই ক্যাপ্টেন হতে পারবে। ঠিক আছে স্যার। এরপর থেকে প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করতে থাকে, যেন শরীরে বাকি ব্যথা আর ক্লান্তিগুলো দূরে চলে যায়। এভাবে আরও 1 মাস শেষ হয়। তখন আসে সেই সুযোগটা। কালকেই শুরু হবে সেই টেস্ট। তবে সেই টেস্টের মধ্যে কি এভাবে করা হবে তা কালকেই জানানো হবে, সেজন্য তৈরি থেকো। পরের দিন এক একে সবগুলো টেস্ট করতে থাকে। মোটামুটি অনেকগুলোতে আকাশ প্রথম হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে তৃতীয় হয়।
সব কিছু করা হলে। দেখো আকাশ, তোমাকে ক্যাপ্টেন করা হবে একটা শর্তে। কি শর্ত স্যার? তোমাকে আত্মরক্ষায় নিজেকে গড়ে তুলতে হবে। সেজন্য তোমার 3 মাসের একটা কোর্স হবে। সেখানে তোমাকে কিছু শেখানো হবে। ওখান থেকে তোমার স্যার যদি বলে তুমি ঠিক আছো, তাহলে তুমি ক্যাপ্টেন হতে পারবে। ঠিক আছে স্যার, আমি পারবো। পরের দিন আকাশকে পাঠিয়ে দেওয়া হয় অন্য জায়গায়। বাকি যারা ছিল তাদের পয়েন্ট অনুযায়ী তাদের পদ দেওয়া হয়। 3 মাসের একান্ত পরিশ্রমে আকাশ সব কিছু শিখে নেয় আর ক্যাপ্টেন হয়ে যায়। তুমি তাহলে গুরুত্বপূর্ণ একটা পদে চলে আসতে পেরেছো। এরপর তোমার জীবন আরো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এতগুলো মাস ধরে যা যা করে এসেছি তা কম কিসের বলুন? এটা কিন্তু তুমি ঠিক বলছো। স্যার, আমি কি এই ক্যাম্পেই থাকবো? হ্যাঁ, তোমার কিছু সেনার সাথে রুমে এসে পরিচিত হয়ে নাও। তারা অন্য ক্যাম্প থেকে এসেছে। আজ থেকে ওরা তোমার সাথে কাজ করবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমি তাহলে কাল ওদের সাথে কথা বলবো। আজকের দিনটা আমি রেস্ট নেই তাহলে। আকাশ চলে যায় ওর রুমে। ওইদিকে জেনারেলকে ইরা কল দেয়। ইরার পরিচয় তো আপনারা জানেন, সেজন্য নতুন করে দেওয়ার কোনো দরকার নেই। বাবা, আমার আর একটা বছর আছে, তারপরেই আমার পড়াশোনা শেষ। এটা তো ভালো কথা। বাবা, আমি কিন্তু দেশে আসলেই আমাকে তুমি বিয়ে দিতে পারবে না। বিয়ে না করলে কি করতে চাস? দেশে এসে তোমার পছন্দের একটা ছেলের সাথে জুটিয়ে প্রেম করে তারপর বিয়ে করব ভাবছি। কিন্তু আমি তোমার মেয়ে, জানলে তো কেউ আমার দিকে ভয়েও তাকাবে না। কে বলেছে তাকাবে না? তা কে তাকাবে শুনি? হুম হুম। কে আবার? আকাশ তো আছে। ওটা আবার কে? আজকে ওর প্রমোশন হয়ে ক্যাপ্টেন হয়েছে, আমি শিওর। আর 5-6টা মিশন শেষ করতে পারলেই ওকে মেজর জেনারেল করা যাবে। কি বলো, এত তাড়াতাড়ি এত উপরে উঠে যাবে? ছেলেটার অনেক সাহস, জানিস। তুমি যখন বলতেছো তখন তো বিশ্বাস করতেই হয়। এখন বাকিটা দেখিয়ে না, সামনে কি হয়। ঠিক আছে, তুমিও দেখো, আমিও আমার পড়াশোনা করতে থাকি। পরের দিন আকাশ ক্যাম্পে এসে ওর টিমের সেনাদের সাথে পরিচিত হয়ে নেয়। দেখো, আমি পদ দিয়ে তোমাদের থেকে বেশি হতে পারি, কিন্তু আমরা এখানে যে কয়েকজন আছি সবাই মিলে বন্ধুর মতো থাকবো। স্যার, আমরা ঠিক বুঝতে পারিনি। আমি তোমাদের যেমন স্যার, তেমনই আমাকে তোমাদের বন্ধুর মতো করে দেখবে। আমাদের সামনে অনেক মিশন পড়ে আছে, সেই মিশনগুলো আমাদের শেষ করতে হবে। যার কারণে আমরা যদি বন্ধু হয়ে থাকি তাহলে খুব সহজেই আমরা নিজেদের শত্রুদের পরাজিত করতে পারবো। জি স্যার, বুঝতে পেরেছি। আমরা তাহলে কাল থেকে নতুন করে ট্রেনিং শুরু করব। জি স্যার। আমরা প্রস্তুত স্যার। কাল থেকে টানা 3 মাসের একটা ট্রেনিং করে ওরা, যেন ওরা যে কোনো মিশন ভালোভাবে করে ফেলতে পারে। ট্রেনিং শেষ হওয়ার পরে কাল তোমার এই পাহাড়ে যাব। ওইখানে 10 জনকে টুরিস্টকে আটকে রাখা হয়েছে। সেজন্য তোমরা যাও আর ওদের উদ্ধার করে আনবে। কিন্তু স্যার, কতজন সেনা নিব? ওখানে ঠিক কতজন সেনা আছে তা আমরা জানি না। আমরা তো আপাতত 15 জন। যাও, যদি ব্যাকআপ টিম লাগে আমাকে জানাবে, আমি 10 মিনিটের মধ্যেই পাঠিয়ে দিব। ওকে স্যার। ওরা রাতে বেরিয়ে পড়ে 15 জনের একটা টিম নিয়ে। তবে এবারে হেলিকপ্টার না, ওরা গাড়ি ব্যবহার করে যেতে থাকে ওখানে। কিছুটা দূরে আসার পরে স্যার, ওইটা কি সেই পাহাড়? দূরবীনটা দাও এদিকে। দূরবীন দিয়ে দেখতে থাকে। এই দূরবীন দিয়ে অন্ধকারে মানুষের থেকে গুলি করে সবকিছুর অস্তিত্ব অনেক ভালোভাবেই সবকিছু বোঝা যায়। ওখানে তো অনেক লোক আছে, তাও সব মিলে 40 জনের মতো হবে। জেনারেল তো বলেছিল ওইখানে বন্দী আছে 15 জন, তাহলে বাকি 25 জন শত্রু। বন্দীদের পাওয়া মাত্রই 5 জন তাদের গাইড করবে, বাকি 10 জন ওদের সাথে যুদ্ধ করবে। ঠিক আছে স্যার। এবার ওরা সামনে এগোতে থাকে। সবার হেলমেটে হোলোগ্রাম সেট করা, যার মাধ্যমে 100 ফুট দূর পর্যন্ত ওরা ভালোভাবে দেখতে পারে। এবার চলো আমরা সামনে এগিয়ে যাই। ওরা সামনে এগোতে থাকে। কাকে রেখে কাকে মারবে এটাই বুঝতে পারছে না। ক্যাপ্টেন, এখানে কাকে রেখে কাকে মারবো আমরা? যাদের হাতে বন্দুক দেখবে তাদেরই মারবে। ঠিক আছে স্যার।
কিছুটা সামনে এসে 5 জনকে মেরে ফেলে। এতে বাকিরাও টের পেয়ে গুলি করতে থাকে। এভাবে 1 ঘন্টা হয়ে যায়। 5 জন যাও আর ওদের উদ্ধার করে তাদের কভার করো। কিন্তু ক্যাপ্টেন, ওরা তো অনেক। ওইসব তোমাদের চিন্তা করতে হবে না, যা বলেছি তা করো। ওরা একে একে সামনে এগুতে থাকে। শত্রুরা কোন দিক থেকে গুলি করবে তা ওরা নিজেরাও জানে না, কেননা ওরা তো সব অন্ধকার দেখে সেজন্য। তাও আরও অনেকটা সময় পরে যারা বন্দী ছিল তাদের উদ্ধার করা হয়। ওদের উদ্ধার করা শেষ। ওদের নিয়ে গাড়িতে যাও, আমরা এইদিকে দেখতেছি। আবির আরও 4 জন মিলে বাকিদের নিয়ে বের হয়। আকাশ বাবুকে নিয়ে আর বাকি সৈন্যদের নিয়ে যুদ্ধ করতে থাকে। কিছুক্ষণ পরে আমরা তো ওদের রকেট দিয়ে উড়িয়ে দিতে পারি। ওদের মধ্যে একজনকে আমাদের জীবিত ধরতে হবে। আরও অনেকটা সময় এভাবে কাটার পর মেন লিডারকে আহত করে ধরা হয়। অনেক সময় লেগে গেল, এখন বলো ওদের কেন বন্দি করেছিস? বলবো না আমি। তোকে বাঁচিয়ে রেখেছি আমি সত্যিটা জানার জন্য। এখন যদি তুই না বলতে চাস তাহলে কেমন করে কি হবে বলতো? আমি কোনো কিছু বলবো না, তোরা আমাকে মেরে ফেল। কি করব? যখন কোনো কিছু বলবে না তখন মেরেই ফেলি ওকে। কি করার, মেরে ফেলা হয়। কিছুক্ষণ পরে ওখানে তল্লাশি করেও কোনো কিছু সন্ধান পায়নি ওরা। এখন কি করব? এখন হার্ড ডিস্ক নিয়ে নাও, ওখান থেকে কিছু না কিছু তো পাবেই। ওরা যা কিছু পায় সব কিছু নিয়ে চলে আসে ওখান থেকে। সকালবেলা সব বন্দীদের পুলিশের কাছে দেওয়া হয়, যেন ওদের নিজেদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। সবাইকে বাঁচিয়ে নিয়ে এসেছো, এত খুশি? যাও তাহলে একটা কাজে। এরপর এরকমভাবে আরেকটা মিশন হয়। সেই মিশনটাও ও অনেক ভালোভাবে করতে থাকে। তারপরে বাবা, আমার তো টাকা লাগবে। আচ্ছা, আমি পাঠিয়ে দিব। তা বাবা, তোমার ক্যাপ্টেনের কি খবর শুনি? ও তো মোটামুটি 2টা মিশনই শেষ করে নিয়েছে। তাহলে তো সামনে আরো প্রমোশন হবে মনে হচ্ছে। 8 মাস পরে মেজর জেনারেলের অবসর নেবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে ওকে সেই পদে বসিয়ে দিব। সেটা তোমার ব্যাপার, আর আমি এই নিয়ে কিছু বলতেও চাই না। তোর পড়াশোনা কেমন চলতেছে? হ্যাঁ বাবা, অনেক ভালো। ওই ছেলে মেজর জেনারেল হতে হতে আমার পরীক্ষা দিয়ে আমি আশা করি দেশেও চলে আসতে পারবো। তুই কি দেশে এসে বিয়ে করবি? বিয়ে তো করতেই হবে। আগে দেখি তোমার পছন্দ করা ছেলেটা কেমন। ও তো অনেক ভালো একটা ছেলে। সুন্দর আর কিউট হবে তো। আমি যে তোর বাবা, তা কি ভুলে গেছিস? তো কি করব, তুমি তো ওর ছবিও দিবে না। যখন তুই আসবি তখন সরাসরি না হয় দেখে নিবি। ঠিক আছে, আচ্ছা বাবা, আমি রাখি তাহলে। কথা শেষ করে নেই। ওইদিকে এভাবে মাস যেতে থাকে। আবারও একটা কাজ আকাশের হাতে আসে। আজকের ঘটনা শুনেছো? শুনেছি তো। ওখানে ওরা আমাদের সাহায্য চাইতেছে। আমরা তো প্রস্তুত। কিন্তু ওখানে কিছু সমস্যাও আছে। কি রকম সমস্যা? সমস্যা হচ্ছে 400 জনকে বন্দি করা হয়েছে প্লেনের ভেতরে। আমাদের শত্রুর সংখ্যা কত? মাত্র 5 জন, এটা জানতে পেরেছি। কি বলেন? 5 জনের উপরে তো 10 জন হামলা করলেই তো হয়ে যায়। ওই বিমানে 3টা বোমা ফিট করেছে ওরা। এক কথায় বোমার কারণে সবাই চুপ করে আছে। তবে ওরা যে 5 জন এটাও কিন্তু বলাটা অনেক কঠিন। স্যার, অনেক মুভির মধ্যে তো আমরা দেখি ওরা প্যাসেঞ্জার সেজে থাকে। যখন আমরা ওদের 5 জনকে মারব তখনই ওরা নিজেদের রূপে ফিরে আসবে। এই কারণে কেসটা অনেক ক্রিটিক্যাল। তাই তুমি তোমার টিম নিয়ে যাও, বাকিটা তোমাকে পুলিশ কমিশনার এসে বলবে। ঠিক আছে স্যার, আমি তাহলে বেরিয়ে পড়ি এখন। ও টিম নিয়ে বের হয়ে চলে আসে এয়ারপোর্টে। ওখানে পুলিশ থেকে শুরু করে আরো অনেক বাহিনী ছিল। কিছুক্ষণ পরে জেনারেল আপনাকে পাঠিয়েছে। হ্যাঁ, ভিতরের পরিস্থিতি সম্পর্কে আমাকে বলুন। সবটা বলতে থাকে। সেসব কিছু শোনার পরে সবার আগে একটা কাজ করুন। কি কাজ করতে হবে? মিডিয়া লোকেদের এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করুন। এটা তো অনেক রিস্ক হয়ে যাবে। আমরা এখানে যদি কোনো পদক্ষেপ নেই তাহলে মিডিয়া সেটা প্রচার করতে থাকবে। এতে প্লেনের ভিতরে থাকা ওরা সব জেনে যাবে। আচ্ছা, আমি ওদের সাথে কথা বলে দেখতেছি। 10 মিনিট ধরে বোঝানো শেষ, তাও ওরা মানছে না। এবার ওদের লাঠি পেটা করুন। এটা তো পুরো ন্যাশনাল নিউজ হয়ে যাবে।
গরম পানি মারার ব্যবস্থা করুন, সাথে জ্যামার লাগিয়ে দিন, যেন কোনো রকম লাইভ টেলিকাস্ট না হয়। কমিশনার বাইরে এসে সবাইকে আদেশ দেয়। ওরা সেই অনুযায়ী সব রকম ব্যবস্থা করে ওদের দূরে রাখে। পানির কারণে অনেকের ক্যামেরা মাইক নষ্ট হয়ে যায়, আবার জ্যামারের কারণে অনেকে লাইভ করতে পারছে না। যেভাবে বলেছেন সেভাবেই করেছি। এবার আমরা দেখি কি করা যায়। তবে এর জন্য টেকনোলজি ব্যবহার করতে হবে। পুরো বিমানকে স্ক্যান করে কোথায় কোথায় বোমা ফিট করা হয়েছে সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে। তাহলে চলুন কন্ট্রোল রুমে, ওখান থেকে সবকিছু দেখা সম্ভব হয়। ঠিক আছে, চলুন। ওরা কন্ট্রোল রুমে আসে, তারপর পুরো বিমানকে স্ক্যান করে ওখানে থাকা ক্যামেরা দিয়ে, যার কারণে কতজনের কাছে বন্দুক আছে সবকিছু দেখতে থাকে। এর বাইরে বোমাগুলোর সন্ধানও বের করে। এবার বিমানের ভিতরে যাওয়ার জন্য প্ল্যান করতে হবে। আচ্ছা, ওদের খাবার দেওয়া হয়েছে কি? এখনো দেইনি, তবে কিছুক্ষণ পরে দিব। তাহলে শুনুন কি করতে হবে। এরপর ওরা নিজেদের কাজ করতে থাকে। 1 ঘন্টা পরে বিমানে খাবার নেওয়া হয়। আকাশ সে বক্সের ভিতরে ছিল, লুকিয়ে বিমানের নিচে চলে আসে। তারপর সে বনেটের কাছে আসে। ওইদিকে আকাশ যখন ইশারা করে তখনই পাইলট চাকার বনেট খুলে দেয় আর আকাশ ওখানে ঢুকে পড়ে। কন্ট্রোল রুম থেকে আকাশকে বলতে থাকে কোথায় কোথায় বোমা রাখা আছে, সেগুলো ঠিকভাবে 2টা নিতে পারে। আর একটা কথায়, ওটা তো যাত্রীদের কেবিনে। এখন তো তাহলে সমস্যা আরো বেড়ে গেল। তবে যাই হোক, অনেক যাত্রী তো বেঁচে গেল। এটা কিন্তু ঠিক বলেছ, কিন্তু এখন আমি বের হব কি করে? ওরা তো খাবার নিতে ব্যস্ত, ততক্ষণে আপনি বরং বাকি কাজটা করে নিন। মানে বিমানের নিচে এসে দাঁড়াবেন, ওরা বের হলে সে বক্সে ঢুকে চলে আসবেন। তেমনভাবে 30 মিনিটের ভিতরে ওদের খাবার দাওয়া শেষ করে ওরা নিচে নামে। এই ফাঁকে বক্সে ঢুকে পড়ে, চলে আসে ওখান থেকে। তাড়াতাড়ি এইগুলো নষ্ট করো। তবে একটা কথা। কি কথা? যে বোমাটা যাত্রীদের ওখানে লাগানো হয়েছে সেই বোমাটা ঠিক কতটা পাওয়ারফুল তা কি জানা গেছে? যে দুটো আপনি এনেছেন এই দুটোই বেশি পাওয়ারফুল ছিল। এই জন্যই ওরা এইগুলো প্ল্যানের নিচে আর তেলের ট্যাঙ্কের নিচে লাগিয়েছে। জি স্যার, এখন কি হবে? ওদের ডিমান্ড কি? কেন ওরা এমনটা করছে তা তো এখনো বলেনি। জানি না কখন বলবে ওরা। এইদিকে আকাশ ওদের সাথে কথা বলে, কিন্তু এতেও কোনো কাজ হয়নি। ওরা কি চাই তা হয়তো ওরা নিজেরাই জানে না। কিছুক্ষণ পরে, আমাদের বসকে তোমরা আটকে রেখেছো, আমাদের বসকে ফিরিয়ে দিলেই এদের আমরা ছেড়ে দেব। ঠিক আছে, তার নাম বলো, আমরা ব্যবস্থা করতেছি। ওরা নাম বলে। এরপর তাকে খুঁজে বের করতে করতে 2 ঘন্টা লেগে যায়। 4 ঘন্টার মধ্যে তাকে এয়ারপোর্টে নিয়ে আসা হয়। নিয়ে এসেছি তোমাদের বসকে, এবার সবাইকে ছেড়ে দে। ভিতরে নিয়ে আয়। এক একে ওরা যাত্রীকে ছেড়ে দেয়। ওরা যাওয়ার পরে আকাশকে নিয়ে ওরা ভিতরে আসে। কমিশনার থেকে শুরু করে জেনারেলও ভেবে পাচ্ছে না কেন আকাশ ভিতরে গেল একাই। অবশেষে তোরা আমাকে মুক্ত করতে পেরেছিস। সত্যি আমি অনেক খুশি হয়েছি তোদের আশায়। বস, এবার কি করব? একটা হেলিকপ্টারের ব্যবস্থা কর, তারপর এখান থেকে পালাতে হবে। কিন্তু ওরা কি হেলিকপ্টার দিবে? ও যখন আমাদের কাছে আসে তখন তো ওদের দিতেই হবে। তাহলে তো সবই ঠিক আছে। এরপর আকাশকে জিম্মি করে ওরা একটা হেলিকপ্টার আনিয়ে নেয়। সেখানে ওরা উঠে পড়ে, তবে যাওয়ার আগে প্লেনে বোমা ব্লাস্ট করে। যখন আকাশ ভিতরে ছিল, তবে অনেকটা দূরে, তাও বোমার আঘাত লাগে। কিছু সময়ের ভিতরে ফায়ার সার্ভিস লোক, পানি আর সাথে কিছু লোক ভিতরে এসে আকাশকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে যায়। ডক্টর, ওকে ঠিক করুন। এদিকে চিকিৎসা করতে থাকে। পুরো ব্যাপারটা এখন টিভিতে দেখানো হচ্ছে। ব্যাপারটা এরাও এখন জানে। বাবা, কি করে হলো এইসব? সে অনেক কথা, তোকে আমি পরে বলবো। কিন্তু বাবা, ও বাঁচবে তো? হ্যাঁ, বাঁচবে। বোমার আঘাত লাগার কারণে শীতকে অনেক দূরে সরে যায়, সেজন্য জ্ঞান নেই এখন। আচ্ছা, কি হয় না হয় আমাকে জানিয়ে দিও তাহলে। ঠিক আছে, জানাবো। 3 দিন পরে আকাশ কিছুটা সুস্থ হয়। জেনারেল ইরাকে সে খবরটা জানায়। 15 দিন পরে আকাশ এখন পুরোপুরি সুস্থ। আচ্ছা, কি দরকার ছিল এত রিস্ক নেয়ার? আমাদের পুরো কাজই তো হয় রিস্কের মধ্যে। সেটা তো আমরা জানি, কিন্তু তাই বলে এত রিস্ক নেওয়ার তো কোনো দরকারই ছিল না। আমার জন্য যদি 400 জন লোকের প্রাণ বেঁচে যায় তাহলে ওটাই তো অনেক ভালো। তোমাকে বোঝানো বড়ই কঠিন। আচ্ছা, তুমি কয়েকটা দিন রেস্ট নাও। স্যার,
ডেভিল তো বের হয়ে গেল, এবার ওকে আবার ধরবো কি করে? ওর চিন্তা পরে করা যাবে। একবার ওকে ধরেছি, তবে দ্বিতীয়বার আর বেঁচে থাকবে না। এটাই করতে হবে স্যার, ওকে আর বাঁচিয়ে রাখার কোনো মানেই হয় না। আচ্ছা, 1 মাস পর তোমাকে দেশের বাইরে যেতে হবে। দেশের বাইরে কেন? অন্য দেশ আমাদের সাহায্য চেয়েছে, সেজন্য আমি বলেছি তোমাকে পাঠাবো। সেজন্য ওরা তোমাকে 1 কোটি টাকা দিবে। এর বাইরে যদি আল্লাহ না করুক তুমি মারা যাও, তাহলে ওরা 20 কোটি টাকা জরিমানা দিবে। যদি তুমি সুস্থ থাকো তাহলে ওই দেশ থেকে আরো সম্মান পাবে। স্যার, এটা তো অনেক কথা, আমার তো পরিবারও নেই। সেই জন্য যদি আমি মারা যাই, ওই সব টাকা আপনি এতিমখানা, মাদ্রাসা, গরিব আর মসজিদের উন্নয়নের কাজে দান করে দেবেন। যতটা ভালো আবার ঠিক ততটাই কঠিন। আশা করি তুমি তা ভালো করেই জানো। তবে সত্যি আকাশ, তোমার প্রশংসা না করে পারা যায় না। জি স্যার, জানি আমি, তাও আমি যাব। ঠিক আছে, তাহলে আমি তোমার নাম পাঠিয়ে দিচ্ছি ওদের কাছে। ঠিক আছে স্যার। এরপর আকাশ ও টিমের লোকেদের তা জানায়। ওরা এই ব্যাপারটা শুনে খুশি, আবার চিন্তায়ও থাকে কিছুটা, কেননা বুঝতে তো পারছেন। কিন্তু এই ডেভিলকে আমরা ধরবো কি করে? ওকে পরে একটা সময় ধরা যাবে, এই নিয়ে তোমরা চিন্তা করো না। আমি যখন থাকবো না তখন তোমরা অন্য কাজ করবে। ঠিক আছে ক্যাপ্টেন। এইদিকে জেনারেল ইরাকে পুরো ব্যাপারটা জানায়। এরা তো শুনে রেগে যায় ওর বাবার উপরে। তুমি জেনে শুনে ওকে এই বিপদে ফেলে দিলে বাবা। এখানে বিপদ না, ও যদি অফিসে আসে তাহলে কত সম্মান পাবে ও। কিন্তু বাবা, ও যদি ফিরে না আসে তাহলে? বাবা, আমিও আর কখনো ফিরে আসবো না দেশে, কথাটা তুমি মনে রেখো। এভাবে জেনারেলও ফেঁসে যায়। এখন আকাশের নাম যে উঠিয়ে নিবে সেটাও সম্ভব না, কেননা নাম উঠিয়ে দিয়েছে, এখন কিছুই আর করার নেই ওনার। কয়েক সপ্তাহ পরে আকাশ দেশের বাইরে চলে যায় 1 মাসের জন্য। ও চলে যাওয়ার পরে বাবা, কোনো খবর কি পেয়েছো তুমি? ওই দেশে পৌঁছালো, এরপর বাকিটা ওদের হাতে। তবে 1 মাসের কাজ। আচ্ছা, তুমি খবর নিয়ে দেখিও। ঠিক আছে, দেখবো। এদিকে সামনের দিকে সেনাদের জন্য বুলেট প্রুফ জ্যাকেট আর বন্দুক কেনা নিয়ে কথা হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে। স্যার, আমাদের মোট 30,000 জ্যাকেট আর সাথে আরো আধুনিক হাতিয়ার কিনতে হবে। হ্যাঁ, যদি দরকার পড়ে তাহলে তো কিনতে হবে। কিন্তু স্যার, এই সব কিছু একটু তাড়াতাড়ি ব্যবস্থা করলে ভালো হয়। আর জেনারেল, কোনো চিন্তা করো না, আমরা সামলে নিব। আমরা তো আছি আমাদের সেনাদের নিরাপত্তার জন্য। আমাদেরও তো এই যখন লাগবে তখন কিনতে হবে, কিন্তু এতগুলো কেন? আসলে দিন দিন তো দেখছেন কত দিকে কত কি ঝামেলা। সবই তো দেখছি আমরা, তবে আমরা যত তাড়াতাড়ি পারি সবটা ব্যবস্থা করব। আমি এমনিতেও খবর নিয়েছি, যত তাড়াতাড়ি পারি সবটা ব্যবস্থা আমরা করে নিব। মামা যখন বলেছে তখন আর চিন্তা করতে হবে না। কিন্তু এত তাড়াতাড়ি যে কিনবো, বিল পাস তো করতে হবে। কোনো বিল পাস করতে হবে না, যা যা লাগে আমরা কিনে নেব, তারপর বিল পাস করিয়ে নেব। সে আপনাদের ইচ্ছা। আমি তাহলে চলি এখন। জেনারেল যাওয়ার পরে বাকিরা এই নিয়ে আরো কিছুক্ষণ কথা বলতে থাকে। আচ্ছা, খবর নিয়ে দেখ তো কত টাকা খরচ হবে। যদি পোশাকের জন্যই তো আমাদের খরচ হয়ে যাবে 300 কোটি টাকার মতো, হাতিয়ার মিলে আরো 400 কোটি। আচ্ছা, এখান থেকে কি আমরা কিছু টাকা রেখে দিতে পারি না পারি না? রাখাই যায়, তাহলে কোয়ালিটি আমরা খারাপভাবে বানিয়ে আনবো, তাহলে 300 কোটি টাকা তো বেঁচে যাবে। 100 কোটি আমার? 100 কোটি আমার থাকবে, তাহলে বাকি 100 কোটি আমি নিব। সব যদি আমরা নেই তাহলে বাকিদের আমরা জবাব দিব কি করে? ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমাদের সাথে যারা কাজ করে তাদের তো কিছু দিতে হবে। কথা তো ঠিকই বলেছেন। সামনে তো ইলেকশন, আর 1 বছর, তখন এইগুলো কাজে দেবে আমার আরো অনেক বেশি করে। ভাগ্নে, তুই কিন্তু একদম ঠিক কথাই বলেছিস। তাহলে মামা, তুমি এইভাবেই কাজ শুরু করো। তবে ওখানে কিছু বন্দুক আর জ্যাকেট ভালো রাখবে, তাহলে কোনো সমস্যা হলে আমরা ভালোগুলো সামনে এনে সবাইকে বুঝাতে পারবো, কি বলো?
ঠিক আছে ভাগ্নে, তাই হবে। এইদিকে মামা সব অর্ডার দিয়ে দেয়। 1 মাস পরে সব দেশে পাঠানো হলো। কয়েক শত সেনা এসে সেগুলো এয়ারপোর্ট থেকে নিয়ে যায়। এরপর সেগুলো পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন ক্যাম্পে, যেন ওরা এইগুলো ব্যবহার করতে পারে শত্রুদের মোকাবিলা করার জন্য। এইদিকে বাবা কিছু জেনেছো? আকাশের আসতে আরো 10 দিনের মতো দেরি হবে। আচ্ছা ও ঠিক আছে তো? ওইসব জানি না, আমি এমনিতেই এদিকে কিছু ঝামেলায় আছি, সেইগুলোই আমাকে করতে হচ্ছে। ঠিক আছে আব্বু, রাখি তাহলে। 15 দিন পরে আকাশ ফিরে আসে, তবে হাতে আঘাত লেগেছিল। ইরার বাবা ইরাকে কল করে জানিয়ে দেয়। তারপর উনি আকাশের কাছে আসে। সত্যি আকাশ, তুমি অনেক ভালো একটা মিশন শেষ করে এলে, সেজন্য তোমাকে মেজর জেনারেল করা হবে। আপনি না বলেছেন সেটা এখনো অনেক দেরি আছে? দেরি বলতে আবার এতটাও দেরি না যে আগে ছিল, ও নিজেই এবার রিটায়ার করতে চায়। সেজন্য তোমাকে যদি এখন সেটা না করি তাহলে আর পরে সুযোগ হবে না। ঠিক আছে স্যার, আপনার যেমনটা ইচ্ছে। তাহলে 1 মাস পর অপেক্ষা করো, তারপর ওনার বিদায়ের সময়ে আমি তোমার ব্যাপারটা জানাবো। এখন তুমি যাও, তোমার টিমের সাথে দেখা করো, ওরা তোমার জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে স্যার, যাচ্ছি। বের হয়ে আকাশ ও টিমের সাথে কথা বলতে থাকে। ওরা তো অনেক খুশি হয়। এভাবে আরও ছোটোখাটো মিশন হতে থাকে। তবে ওই সব মিশনে কয়েকটা সপ্তাহ আগে থেকে যে জ্যাকেটগুলো আনিয়েছে ওইগুলো দিয়েই কাজ করতে থাকে। তবে একটা সমস্যা দেখা দেয়। স্যার, এই জ্যাকেটগুলোতে তো সমস্যা আছে। কি ধরনের সমস্যা? এই জ্যাকেট শুধুমাত্র 1 থেকে 2টা বুলেট আটকানোর ক্ষমতা রাখে, এর বেশি পারে না। কি বলছো তুমি? জি স্যার, আপনি একবার পরীক্ষা করে দেখতে পারেন। চলো তো তাহলে। ওরা সেই জ্যাকেটগুলো নিয়ে রাউন্ডে যায়। ওখানে জ্যাকেটের মধ্যে গুলি করতে থাকে। প্রতিটা জ্যাকেট 2টার বেশি গুলি আটকাতে পারে না। সেজন্য জেনারেল সবগুলো ক্যাম্পে জানিয়ে দেয় বিষয়টা। আমাকে তো তাহলে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে হবে। আমিও যাব স্যার। ঠিক আছে চলো। ওরা চলে আসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ওখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা হয়। তোমরা এখানে কেন? কি হয়েছে? স্যার, একটা কথা বলার ছিল। কি কথা বলো? আমাদের যে জ্যাকেটগুলো দেওয়া হয়েছে সবগুলো তো ভালো কোয়ালিটির হয়নি। ভালো কোয়ালিটি হয়নি মানে? একটা জ্যাকেট কম করে হলেও 5-6টা ধরন ক্ষমতা থাকার কথা, কিন্তু এইগুলোতে একটা লাগার ড্যামারেজ হয়ে যায়। তার উপর কোয়ালিটি অনেক খারাপ। কি বলো? আমরা তো নিজেরা চেক করে এনেছি এইগুলো। আমরাও চেক করেছিলাম 2টা গুলি করে, কিন্তু 2টার বেশি বুলেট আটকাতে পারে না। এটাই তো বড় সমস্যা স্যার। এখন তাহলে কি করা হয়? এখন চাইলে তো কিছু করা যাবে না, যা হওয়ার তো হয়েছে। এখন এইগুলো দিয়ে কাজ চালিয়ে নাও, সামনে দরকার পড়লে ভালো দেখে এনে দিব, সাথে হাতিয়ার সহ। ঠিক আছে স্যার, আমরা তাহলে চলি। ওরা যাওয়ার পরে আকাশ আবারও ওই রুমে আসে। ওকে দেখার পরে, তুমি এই রুমে কেন এলে? আমার কেন জানি মনে হচ্ছে এর পিছনে আপনাদের হাত আছে। এই ছেলে, তোমার সাহস কি করে হয় আমাকে এই কথাটা বলার? তুমি জানো না তোমার বড় অফিসার যেখানে কথা বলার সাহস পায় না, সেখানে তুমি আমাকে এইসব বলার সাহস পাও কোথা থেকে? হ্যাঁ, আমি ভালো করেই জানি, তবে চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি বের করে নিব এর পিছনে কে আছে। ওখান থেকে আকাশ বেরিয়ে আসে। ওরা 3জন তো বুঝতে পারছে না কি করবে। এই শালাকে তো চাকরি থেকে বের করে দিতে হবে। ও সেনাবাহিনী, ওকে কোনো কারণ ছাড়া বের করা যাবে না। তারপর দেশের বাইরে মিশন শেষ করে এসেছে, তাহলে বুঝতে পারলি তো কি করা যায়। তাহলে কি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? একটা প্ল্যান আমরা করতে পারি। কিসের প্ল্যান? আমাকে অপহরণের প্ল্যান। মামা, পুরো ব্যাপারটা আমাকে বলবে কি? আমাদের কিছু লোক নিয়ে আমাকে একটা অপহরণ করাবি, তারপর ওকে সেখানে পাঠাবি। যদি ঠিক মতো না পারে বা আমার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে ওই রকম একটা সমস্যা দেখিয়ে ওকে সহজে বের করে দিতে পারবো। মামা, এটা তো তোমার মাথা নয়, যেন বুদ্ধির গোডাও না। তবে এই ব্যাপারে কিছু সপ্তাহের মধ্যে করে ফেলতে হবে। আমি জেনারেলকে বলে ওকে আপাতত ব্যস্ত রাখবো মিশনে, সেই ফাঁকে তুমি বাকিটা করে নিও, কি বলো?
সে তুই আমার উপরে ছেড়ে দে, আমি ওটা দেখে নিব খুব সহজে। ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, গল্পের প্রথম পর্বে প্রধানমন্ত্রী মামাকে যে ধরে নিয়ে যায়, তারপর তার পায়ে গুলি লাগে, এরপর আকাশের চাকরি চলে যায়। এই সবই ছিল ওদের প্ল্যান। যারা প্রথম পর্ব পড়েছেন তারাই এখন পরের কাহিনী বুঝতে পারবেন, যেহেতু প্রথম পর্বে বলা হয়েছে, সেজন্য এখন আর বললাম না। এইদিকে স্যার, আসবো কি? হ্যাঁ আসো। কি ব্যাপার, তুমি পরে ভিতরে গেলে কেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো আমাকে। আমার তো মনে হয় ওনারা আমাদের ইচ্ছে করে এই রকম জ্যাকেট দিয়েছে আর এখান থেকে মোটা অঙ্কের টাকা সরিয়েছে। এমনটা হবে না, ওনারা তো সব সময় আমাদের ভালোই চায়। তারপরেও স্যার, আমার কেমন জানি মনে হচ্ছে এইগুলো। এসব নিয়ে ভেবো না। তাছাড়া একটা জ্যাকেট তো 2 বছরের বেশি ব্যবহার করলে এইগুলো বুলেট আর আটকাতে পারে না। এরপর যারা পুলিশ বা অন্য বাহিনীতে দিয়ে দিব, তারা ওদের কাজে লাগাবে। ঠিক আছে স্যার, আমি তাহলে কিছু আর বললাম না। এক সপ্তাহ পরে মেজর জেনারেল আজকে অবসরে যাবে, সেজন্য একটা অনুষ্ঠান করা হয়। পুরো অনুষ্ঠানে আজ থেকে নতুন মেজর জেনারেল আকাশ হবে। অনেক তাড়াতাড়ি হবে। আকাশ অনেক উন্নতি করেছে, যা সচরাচর অনেকে পারে না, তবে ও করিয়ে দেখেছে। সবে এক একে হাততালি দেয়। তারপর অনুষ্ঠানে বাকি কাজ শুরু করা হয়। সবটা কাজ শেষে যে যার রুমে চলে যায়। তবে আকাশের আর একটা মিশন আছে, যে মিশনে আকাশ ওর টিমের সাথে 150 জন সেনাকে হারাবে। এরপরে আকাশকে ওর চাকরি ছেড়ে দিতে হবে প্রধানমন্ত্রী মামার ওই প্ল্যানের কারণে। তবে এই পর্যন্ত এখনো অনেক দেরি আছে, কিছুক্ষণ পরে। ইরা, আজকে আকাশ মেজর জেনারেল হয়েছে। বাবা, এটা তো অনেক খুশির কথা। আচ্ছা, আকাশের বয়স কত হবে? এই তো 29-30 বছর। আমার এখন বয়স 25। ওহ, কোনো ব্যাপার না। আচ্ছা, তোর পরীক্ষা কবে হবে? এই তো বাবা, 15 দিন পরে শুরু হবে, আর 1 মাসের ভিতরে হয়ে যাবে। আচ্ছা, রাখছি তাহলে। তাহলে দেখলেন তো ইরা আকাশকে কত ভালোবাসে, কিন্তু এখন ওকে দেখলই না, শুধু নামটাই জানে। কয়েকটা দিন পরে একটা কিছু তো করতে হবে আমাদের। ঠিক বলেছেন, ভেবেছিলাম এই প্লেনে আরও বড় করে কিছু হবে, কিন্তু তেমন কোনো কিছুই তো হলো না। আমারও মাথায় ঢুকছে না। বস, সব কিছু শেষ, এবার একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বল? আমরা বড় একটা দান মারি। কোনো খবর আছে কি? খবর তো একটা আছেই। তাহলে দেরি না করে বল। আমি শুনেছি কয়েকটা দিন পরে একটা মিটিং হবে। ওই মিটিংয়ে অনেক লোক আসবে, যাদের আটকে রেখে আমরা নিজেদের ইচ্ছে মতো টাকা নিতে পারবো। তা কতজন লোক হবে? এই তো বস, 100 জনের মতো। তবে সবাই কিন্তু শত কোটি টাকার মালিক ওরা। তাহলে তো মোটামুটি 1000 কোটি টাকা আয় হবে। কিন্তু বস, আমাদের কাছে তো লোকজন কম। কিন্তু এতে লোকজন কেমন লাগবে? তাও কম করে 300 জন। কি বলিস? এত লোক দিয়ে কি করব? এর পিছনেও কারণ আছে, কারণ ওইখানে তো আর্মিও থাকবে, সেজন্য। তাহলে লোক ভাড়া করার ব্যবস্থা কর। ঠিক আছে বস। ওরা লোক ভাড়া করতে থাকে। ওইদিকে দিনও এগোতে থাকে, ফাংশন সামনে আসতে থাকে। সেজন্য 140 জন সেনাকে ওখানে সিকিউরিটির জন্য রাখা হয়। ওরা আগে থেকেই ওখানে ছিল, যেন কোনো ঝামেলা আর না হয়। ফাংশন শুরু হবে আরও 3 দিন পরে, কিন্তু সিকিউরিটি এখনই রাখা হয়। বস, সিকিউরিটি তো ওখানে অনেক কড়া। সেজন্য 300 লোকের ব্যবস্থা কি করেছিস? জি ভাই, করা হয়েছে। এবার তাহলে সুযোগ বুঝে করতে হবে। তবে হ্যাঁ, যে 140 জন লোককে ওই জায়গায় সিকিউরিটির জন্য রাখা হয়েছিল, তাদের সবাইকে কিন্তু নতুন অস্ত্রগুলো দেওয়া হয়েছে, যেগুলো কয়েকটা মাস আগে আনা হয়েছিল। 3 দিন পর একটা মিটিং আছে, ওই মিটিংয়ে বাকি সেনারা সামলে নিবে। কিন্তু স্যার, যদি কেউ অ্যাটাক করে? তা করার সাহস পাবে না। সেজন্য 140 জন সেনার সাথে অত্যাধুনিক অস্ত্র দিয়ে পাঠিয়েছি। তাও আমি আমার টিম নিয়ে প্রস্তুত থাকব। তোমাকে এখন সরাসরি মাঠে নামানো যাবে না, সেজন্য তোমার টিমকে দরকার হলে নামাবো। ঠিক আছে, তবে স্যার পরিস্থিতি বুঝে তারপর আমি বাকিটা দেখব কি করা যায়। ঠিক আছে, যা তোমার ভালো মনে হয়
তৃতীয় দিন ফাংশন শুরু হয়। ওখানে তো 140 জন সেনা আছে, এর মধ্যে আকাশের টিমের আরও 10 জন যায় ওখানে। আকাশ তখন ক্যাম্পে বসে সিসি ক্যামেরা দিয়ে সব কিছু দেখছিল আর ওদের জানাচ্ছিল। ওইদিকে এতগুলো সেনা দেখে ফাংশনের লোকেরাও নিজেদের কাজ চালিয়ে যেতে থাকে। ফাংশন শুরু হওয়ার 1 ঘন্টা পরে ডেভিল ওর লোকেদের নিয়ে অ্যাটাক করা শুরু করে দেয়। এতে আর্মির লোক বেশি মারা যায়, তার কারণ ওই অস্ত্রগুলো কয়েকটা গুলি করলেই গুলি আর কাজ করে না। এতে এক দফায় 100 জন সেনা মারা যায় ওখানে। পরিস্থিতি আকাশ দেখে ওখানে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে। এইদিকে গুলি কেন বের হচ্ছে না? আমিও তো বুঝতে পারছি না। এখন কি হবে? স্যারকে জানা তাড়াতাড়ি করে। ওরা আকাশকে কল দেয়। আবার 30 মিনিট লাগবে, তোমরা ততক্ষণ ধৈর্য ধরো। এই মিনিটে সেনা বাকিরাও মারা যায়। এক কথায় ওখানে আকাশের টিমের সাথে সাথে বাকি 140 জনও মারা যায়। তবে ডেভিল যতজন এনেছিল তাদের মধ্যে আর 30 জনের মতো লোকই বেঁচে আছে, আর ওরা ওখানে থাকা বাকি 100 জন লোককে আটকে নেয়। ওখানে পৌঁছে ওই সব দেখে আকাশ তো কান্নায় ভেঙে পড়ে। এর ভিতরে আরও 10 জন সেনা সদস্য ওখানে আসে, সাথে জেনারেলও। এটা কি করে হলো? সবাই কিভাবে মারা যেতে পারে? এটা তো আমি নিজেও জানি না। ভিতরে পরিস্থিতি আগে শেষ করার পরেই বুঝতে পারবো। ভেতরের পরিস্থিতি কিরকম? কতজন ওরা বেঁচে আছো? সিসিটিভি ফুটেজ থেকে এতটুকু তো শিওর, ওরা 30 জনের মতো এখনো বেঁচে আছে। কিন্তু ভেতরে আমরা যাব কি করে? ভেতরে তো যেতেই হবে, নয়তো এতগুলো লোকের প্রাণ। কিছু একটা তো করতে হবে। আচ্ছা, ছাদে ওই হেলিকপ্টার কার? এটা ওদেরই হেলিকপ্টার। ওইটা নষ্ট করে দাও। ওখানে লেখা আছে আমরা যদি হেলিকপ্টারের আশেপাশে যাই তাহলে ওরা ভিতরে লোকেদের মেরে ফেলবে। আমরা কোনো রিস্ক এই জন্য নিচ্ছি না, কেননা ভিতরে অনেক বিদেশি লোক আছে। ওদের যদি কিছু হয়ে যায় তাহলে তো আমাদের অনেক বড় একটা ধাক্কা খেতে হবে। এখন তোমার প্ল্যান কি? আগে দেখি ওখান থেকে কোনো কথা বের হয় কিনা। ঠিক আছে, দেখো তাহলে। তবে আপনি ততক্ষণে একটা কাজ করুন, এখানে এদের বডিগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। কিন্তু তোমার টিমের সবাই মারা গেলে কি করে? সব কিছু তো এই ঘটনার সমাধান করার পরেই বের করব। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। 1 ঘন্টার মধ্যে প্রতিটা সেনাদের বডি নিয়ে যাওয়া হয়। এরই মাঝে সন্ত্রাসীদের বডিগুলো মাটিতে পোতার ব্যবস্থা করা হয়। কিন্তু বাহিরের পরিস্থিতি তো আপনারা বুঝতেই পারছেন। এখন চলুন আমরা বাকি পরিস্থিতি বোঝার চেষ্টা করি। ভিতরে দেখুন, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। তাহলে আমাদের বন্দি কেন করেছেন? তোদের আমরা টাকার জন্য বন্দি করেছি। কিসের টাকা? আমরা তো আপনাদের চিনি না। এত চেনার দরকারও নেই। প্লিজ আমাদের ছেড়ে দিন। তোদের আমরা ছেড়ে দিব যদি তোরা আমাদের কাজ করে দিস। কি কাজ বলুন? বেশি কিছু করতে হবে না। আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিব, সেই অ্যাকাউন্টে 15 কোটি টাকা করে তোরা এক একজন পাঠিয়ে দিবি। আমরা কেন এতগুলো টাকা দেব? ডেভিলের লোক বন্দুক বের করে উপরে কয়েকটা গুলি করে। এখন বল, তোর কাছে 15 কোটির দাম বেশি নাকি তোর জীবন? আমার জীবন। এই তো অনেক তাড়াতাড়ি বুঝে গেছিস। টাকা দিলে ছেড়ে দিবেন তো? অবশ্যই ছেড়ে দিব। তাহলে আমরা টাকা পাঠাচ্ছি। যে টাকা পাঠাবে তাকেই আমরা ছেড়ে দিব। একে একে 10 জন লোক পাঠায় টাকা পেয়ে ওদের ছেড়ে দেয়। এতে তো বাকিরা খুশি হয়ে যায়। এবার ওরা টাকা পাঠাতে থাকে। এভাবে 30 জন টাকা পাঠায়, ওদের ছেড়ে দেওয়া হয়। বস, টাকা তো আর অ্যাকাউন্টে ঢুকছে না। এত তাড়াতাড়ি সমস্যা হয়ে গেল? আবার 1 ঘন্টা পরে পাঠাতে হবে। এদের খাওয়ানোর ব্যবস্থা কর, সবচেয়ে দামি দামি খাবার আনবি, ঠিক আছে? এখানে 30 জন লোককে দেখতে পেয়ে আমাদের ছেড়ে কেন দিল? আমরা টাকা দিয়েছি, সেজন্য আমাদের ছেড়ে দিল। কিসের টাকা দিলেন আপনারা? যারা ওদের 15 কোটি করে দিচ্ছে তাদের ওরা ছেড়ে দিচ্ছে। আমরা 30 জন টাকা পাঠিয়েছি, সেজন্য আমাদের ছেড়ে দিচ্ছে। এবার তাহলে ওরা টাকার জন্য এসব করতেছে? আমাদের তো একটা কিছু করতে হবে। এখন কিছুই করা যাবে না। কেন স্যার? ওদের অ্যাকাউন্ট নাম্বারটা নাও, তারপর ওই অ্যাকাউন্টে কোনো ব্যাংক খোলা সব ডিটেলস নাও। 1 ঘন্টার ভিতরে সব ডিটেলস নিয়ে নেওয়া হয়। সবটা জানার পরে অনেক বড় একটা সুখবর আছে। কি রকম সুখবর? ওরা যে অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে ওটা বড় একটা ব্যাংক, এদের অ্যাকাউন্ট। সবচেয়ে বুঝি হলো
আমি ওই ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলেছি। কি বলছে উনি? বলেছি যতই টাকা পাঠাক না কেন, যদি আমরা ডেভিলকে মেরে ফেলি তাহলে ওরা সে টাকাগুলো আবার ওই সব অ্যাকাউন্টে ফিরিয়ে দিবে, যে অ্যাকাউন্টগুলো থেকে টাকা এসেছে। এটা তো তাহলে অনেক বড় একটা সুখবর দিলে। তাহলে স্যার আমরা বরং চুপচাপ থাকি, ওরা যখনই হেলিকপ্টার করে যেতে চাইবে রকেট দিয়ে ওদের ওখানেই মেরে ফেলবো। ঠিক আছে আকাশ, তাহলে আমরা চলো খোঁজ করি আমাদের এতগুলো সেনা মারা যাওয়ার রহস্য কি। আকাশ আর জেনারেল চলে আসে ক্যাম্পে। ওখানে এসে দেখতে পাই সবগুলো সেনার বুলেট প্রুফ জ্যাকেট ভেদ করে ওদের গুলি লেগেছে। জ্যাকেট দুইটা বেশি বুলেট আটকাতে পারেনি বলে এরা মারা গেল, কিন্তু এদের বন্দুক একবার চেক করে দেখি। বন্দুক চেক করে জানতে পারে ওই বন্দুকগুলো দিয়ে 5-6টা গুলি করলেই বন্দুক কাজ করে না। সবগুলো বন্দুকের একই রকম সমস্যা। স্যার তাহলে আমাদের সেনাদের মৃত্যুর কারণ সরকারের দেওয়া জ্যাকেট আর বন্দুকের কারণে? আমি এই ঝামেলা শেষ করেই তারপর প্রধানমন্ত্রীর কাছে যাব। আমি সব ক্যাম্পে বলে দিচ্ছি তারা যেন ওই অস্ত্র আর জ্যাকেট নষ্ট করে দেয়। এদের সবার বডিগুলো তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতেছি। সবার পরিবারে কল দিয়ে জানিয়ে দেয় এইদিকে ডেভিল একে একে সবার থেকে টাকা নিয়ে নেয়। সবার থেকে টাকা তো নেওয়া শেষ। বস, এবার এদের নিয়ে সাথে চলুন। এদের রেখে আমরা হেলিকপ্টার নিয়ে উড়াল দিব। ঠিক আছে চলো তাহলে। যা ভাবনার তাই হলো। বাকিদের ছেড়ে 30 জন লোককে নিয়ে ওরা ছাদে আসে। তারপর ডেভিলের সব লোক হেলিকপ্টারে উঠে যায়, ডেভিলও উঠে পড়ে। তারপর ওরা চলে যেতে থাকে। সেই ফাঁকে আর্মি আর পুলিশেরা মিলে সেই বাকি 30 জনকে নিচে নামিয়ে আনে। এত সহজে আমরা মিশন শেষ করব ভাবতেও পারিনি। সত্যি বস, কিন্তু ওই সোনারা বুলেট প্রুফ জ্যাকেট আর বন্দুক, তারপরও হেরে গেল কেন? সরকার ওদের যা দিয়েছে তা ছিল নিম্নমানের, সেজন্য ওইগুলো কাজ করেনি। আস্তানায় ফিরেই প্রধানমন্ত্রীকে আবার 500 কোটি পাঠাতে হবে। ওনাকে কেন টাকা দেব? আরে সব খোঁজ তো উনিই দিল। কিছুক্ষণের ভিতরে 2টা যুদ্ধ বিমান এসে ডেভিল আর বাকিদের আকাশের ধ্বংস করে দেয়। পরবর্তীতে ব্যাংকের ম্যানেজার সবার অ্যাকাউন্টে টাকা আবার পাঠিয়ে দেয়। ওইদিকে সবার পরিবার এসে বডিগুলো নিয়ে যায়। এগুলো করতে করতে 2 দিন শেষ। আমি তাহলে যাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে। গিয়ে লাভ নেই স্যার। কোনো লাভ নেই? উনি তো কোনো না কোনো বাহানা দিয়ে দিবে। দেখলেন না এতগুলো সেনা শহীদ হলো, তারপরেও সে তেমন কোনো আফসোসও করলো না। বুঝতে পেরেছি, তাহলে এখন কি করবে? যা করার আমাদেরই করতে হবে। এরপরে কাহিনী শেষ হলো। পুরো কাহিনী শুনে আদালতে থাকা সবাই অবাক হয়, কারোর মুখে কোনো কথা নেই। যতগুলো সেনা মারা গেছে তাদের পরিবারও বিশ্বাস করতে পারছে না তাদের মৃত্যুর পিছনে সরকার নিজেই দায়ী থাকবে। তবে এখানে ইরা আর ওর বাবার যে কথাগুলো হয়েছে সেগুলো কিন্তু আদালতে বলা হয়নি, শুধু আপনাদের সুবিধার জন্য বলেছি। অনেকটা নীরব থাকার পরে তাহলে এখন বলুন স্যার, আমি যা করেছি তা কি ভুল ছিল? অবশ্যই ভুল ছিল। কী রকম ভুল ছিল? যতই আপনি মেজর জেনারেল হন না কেন, আইন তো নিজের হাতে তুলে নিতে পারেন না। তো আপনার কি মনে হয় এই আইন ওনাদের মতো লোকেদের শাস্তি কি দিতে পারতো? অবশ্যই দিতে পারতো। আপনারা সামান্য একজন রাজনৈতিক লোকের বিরুদ্ধে কথা বলতে ভয় পান, সেখানে কি না একজন মন্ত্রীর বিরুদ্ধে কথা বলবেন? এবার উকিল নিজেই চুপ হয়ে যায়। ওইদিকে জজ কি বলবে বুঝতে পারছে না। আদালতের সময়ও শেষ হয়ে আসে। এই কেসের বাকিটা আমরা 7 দিন পরে করব। আমার একটা কথা ছিল। কি কথা? আকাশ একজন মেজর জেনারেল, সেজন্য ওকে জেলখানায় না রেখে আমাদের ক্যাম্পে নিয়ে ওকে রাখতে চাই। এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব না? যদি ওই পালিয়ে যায় তাহলে এর দায়ভার কে নেবে বলুন? এর দায়ভার আমি নিব। আচ্ছা জেনারেল রফিক চৌধুরী, আপনি আকাশকে নিয়ে যেতে পারেন। আকাশকে নিয়ে ওনার বাড়িতে আসো। কেনা ইরা আকাশকে দেখার জন্য বসে আছে। যখনই আকাশকে দেখে, এ কি, আপনি এখানে কেন? আমারও তো সেম প্রশ্ন। আমি বুঝিয়ে বলতেছি। আকাশ ওই হচ্ছে আমার একমাত্র মেয়ে ইরা চৌধুরী। আর ইরা, তুই যাকে ভালোবাসিস ওই হচ্ছে আকাশ। কি বলছো বাবা? আমরা এত দেখা করেছি অথচ কেউ কারোর পরিচয় অথচ জানতেই পারলাম না। ইরা তুই আকাশকে নিয়ে ভিতরে যা আর ওকে খেতে দে। আকাশ চলো আমার সাথে।
আকাশকে নিয়ে রুমে আসে, ওকে নিজ হাতে খাইয়ে দেয়, সাথে কথাও বলতে থাকে। তুমি হয়তো বাবার থেকে সব কিছু জেনেছো। আমাকে সব কিছুই বলেছে, কিন্তু আমি তোমাকে এই মুহূর্তে কিছুই যে জানাবো সেটাও পাচ্ছি না। কেন পারবে না বলো? তুমি কি আমাকে ভালোবাসো না? দেখো, আমি তোমাকে না দেখেই কিন্তু ভালোবেসেছি, আর তুমিও আমাকে। তাহলে এখন কেন পারবে না? তুমি জানো আমি 42 জন লোককে মেরেছি। যাদের আমি মেরেছি তারা কোনো সাধারণ লোক ছিল না। আমার ফাঁসিও হতে পারে। সেটা তখন দেখা যাবে। আমি তোমাকে আজকেই বিয়ে করব। এইরকম পাগলামো করে না এরা। 7 দিন পরেই কি হবে তা আমি নিজেও জানি না। যা খুশি হয়ে যাক, তবুও 7টা দিন অন্তত আমি তোমার সাথে কাটাতে তো পারবো, বলো? না, আমি 7 দিনের জন্য সামনে বাকি বছরগুলো নষ্ট করতে পারবো না। তাহলে তুমি কি চাও বলো? জানি না আমি কি চাই, তবে 7 দিনের আগে আমি কিছুই শিওর হয়ে বলতে পারবো না। এরা কান্না করতে করতে বেরিয়ে আসে। কি ব্যাপার, ওর বাবা ঠিকই বুঝতে পারে। আচ্ছা শোন, আমি সন্ধ্যার পর জজের কাছে যাব, দেখি আকাশকে বাঁচানোর কোনো উপায় আছে নাকি ওদের কাছে। আব্বু চলো ওনার কাছে। তুই আকাশের কাছে থাক, আমি যাচ্ছি। এরা চলে যায় আকাশের সাথে কথা বলতে। জেনারেল চলে আসে জজের কাছে, এসে কথা বলতে থাকে সবটা জানার পরে। দেখো আকাশ, যাদের মেরেছে তাদের ক্ষমতা অনেক বেশি, কিন্তু ওকে বাঁচানোর উপায় তেমন নেই। তবে যদি সরকারকে ব্ল্যাকমেল করতে পারো তাহলে সম্ভব হবে। কি রকম? যদি আকাশকে কোনো শাস্তি দেওয়া হয় তাহলে পুরো আর্মি বাহিনী তাদের চাকরি ছেড়ে দিবে। এরকম কোনো কিছু দেখাতে পারলে আকাশকে ছাড়া যাবে, কেননা দেশ রক্ষা করতে আর্মি প্রয়োজন। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। জেনারেল ক্যাম্পে এসে সব জায়গায় ক্যাম্পে জানিয়ে দেয়, পুরো বিবরণ দিয়ে পাঠায়, আর সবাইকে বলে যেন সাইন করতে বলা হয়। 7 দিন পরে কোর্টে ওঠানো হয়। তাহলে ওনার শাস্তি কি হতে পারে? আপনার কিছু বলার আছে? বলার তো অনেক কিছুই আছে। আমি জানি যা করেছি আমি ভুল করেছি। আমার এইগুলো করা উচিত হয়নি, কিন্তু আজকে গতবারের সরকার যা করেছে আমাদের সাথে, তার শাস্তি কি পাওয়ার যোগ্য ছিল না? আপনি বলুন। স্যার, আকাশ ঠিক বলেছে। যেখানে আমরা দেশের হয়ে লড়ি, সেখানে আমাদের সাথে যদি এদের মতো প্রভাবশালী লোকেরা এইসব কাজ করে, তাহলে আমরা কি করে চুপ থাকবো বলুন? তাই বলে উনি আইন নিজের হাতে কেন তুলে নিবে? আচ্ছা, এখন আকাশ তোমাকে ফাঁসি না দিলেও যাবজ্জীবন তো হবেই। আমি একটা নোটিশ আপনাকে দিতে চাই। কিসের নোটিশ এটা? এখানে বলা আছে, আপনি বা অন্য কোনো মাধ্যমে আকাশকে যদি কোনো প্রকার শাস্তি দেওয়া হয়, তাহলে পুরো আর্মি বাহিনী এই মুহূর্তে রিজাইন করবে। আর আর্মি ছাড়া এই দেশ বাঁচবে কি করে? এবার তো বাকিরাও চুপ করে আছে। জজ নিজেই এই বুদ্ধি দিয়েছে, কিন্তু উনি ভাবতে পারেনি এরকম কিছু করতে পারবে। এটা তো রীতিমতো হুমকি জজ সাহেব। যদি আমাদের জীবন নিয়ে সরকার খেলতে পারে, তাহলে আমরা কেন সে সরকারকে বাঁচিয়ে রাখবো বলুন? এই কেসের রায় আমি একা দিতে পারবো না, সেজন্য বর্তমান প্রধানমন্ত্রী সহ এখানে বসে উনি রায় দিবে। উনিও জজের পাশে বসে যান। যদিও এরকম ঘটনা আজ পর্যন্ত কেউ দেখেনি। সবাই বসে আছে, জজ প্রধানমন্ত্রীকে সবটা বলতে থাকে। উনি সবটা শোনার পরে, সবটা শুনে যা বুঝতেছি, আগের সরকার দুর্নীতি করে আমাদের পুরো সেনা ফোর্সকে বিপদের মুখে ফেলে দিয়েছে। সাথে একজন মেজর জেনারেল সবটা জেনে যাওয়াতে তাকে একটা মিথ্যা দোষারোপ দিয়ে তাকে চাকরি ছাড়তে বাধ্য করেছে। কিন্তু আকাশ যাদের মেরেছে তাদের আইনের মাধ্যমে বিচার করতে হয়তো বছর পার হয়ে যেত, কিন্তু তাও বিচার সহজে হতো না। কি স্যার ঠিক ধরেছেন? কিন্তু স্যার এখন কি করা যায় তাই বলেন। পুরো আর্মি ফোর্সের একটাই কথা, যদি আকাশকে কোনো শাস্তি দেওয়া হয় তাহলে তার চাকরি থেকে রিজাইন দিবে। আর এতে করে যে কোনো দেশ আমাদের উপর আক্রমণ করতে বসতে পারে। একজনের জন্য আমরা পুরো দেশকে তো বিপদের মুখে ফেলতে পারি না। এটা এখন ওনাদের সাথে হয়েছে বলে ওনারা নিজেদের 150 জন সেনা একদিন হারিয়েছে। যদি অন্য বাহিনীতে তা হতো তাহলে তো সমস্যা আরও বাড়ত। সেজন্য এখানে আরও এমপি মন্ত্রী আছে। আপনারা বলুন, আকাশ যা করেছে তার জন্য কি ওকে ছেড়ে দেওয়া কি যায়? পুরো 1 ঘন্টার একটা বিরতি নেওয়া হয়। পার্লামেন্টে যত এমপি মন্ত্রী আছে
তাদের সবার সাইন অনুযায়ী আকাশকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ওঠে। তাহলে সবার মতের উপর ভিত্তি করে আকাশকে ছেড়ে দেওয়া হলো, সাথে ওকে ওর আগের পদেই নিযুক্ত করা হলো। সাথে যে সরকারই আসুক না কেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আর্মি আমাদের দেশকে রক্ষা করে শত্রুদের হাত থেকে। সেখানে আমরা যদি কিছু টাকার জন্য তাদের জীবন নিয়ে এইভাবে সিনিমিনি খেলি, তাহলে তো আমাদের ভিতরে ক্ষোভ আরও রেগে উঠবেই। সেজন্য আজকের এই ইতিহাস যেন সবার কাছে সাক্ষী হয়ে থাকে। এরপর থেকে যারা আমাদের দেশকে রক্ষা করবে, তাদের যেন এরকম কোনো পরিস্থিতির মোকাবেলা করতে না হয়, সেদিক সবাই খেয়াল রাখবেন। কোর্টের কাজ শেষ, আকাশকে ছেড়ে দেওয়া হলো। জেনারেল আকাশকে নিয়ে ক্যাম্পে আসলো। সত্যি তোমরা আমার জন্য এক হয়ে যা করেছো তা সত্যি আমি কখনো ভুলবো না। কি যে বলেন স্যার, আপনি যা করেছেন একদম ঠিকই করেছেন। ওরা যখন আমাদের জীবন নিয়ে ছিনিমিনি করতে পারে, তখন আমাদেরই এভাবে রুখে দাঁড়াতে হবে। 3 দিন পর অনুষ্ঠান করে আকাশকে ওর পদে রেখে দিব। 3 দিন পরে অনুষ্ঠান করে আকাশকে আবারও পদে রাখা হলো। সবাইকে আরেকটা খুশির সংবাদ দিচ্ছি, আমার মেয়ে ইরা চৌধুরীর সাথে আকাশের 5 দিন পরেই বিয়ে, সেজন্য সবাই আসবেন। 3 দিন পরে ইরা আকাশের বিয়ে হলো। ওই বিয়েতে তাও মোটামুটি 1000 জন সেনা ছিল। তবে আকাশের আফসোস থেকে যায়, যারা ওই নোংরা মানুষগুলোর জন্য মারা গিয়েছে। এই দিক দিয়ে সবকিছু সমাধান তো হয়ে যায়। এবার ইরার কাছে আকাশ ফিরে যায়। এতক্ষণ লাগে আসতে তোমার? সবে মাত্র 12টা বাজে। তো কি হয়েছে, আজকে রাতটা আমরা পুরোপুরি এনজয় করব। তোমার মাথায় খালি রোম্যান্স করার ধাক্কা ঘুরতে থাকে। আসলে তুমি পুরুষ তো। তোমার কি এখনো সেই নিয়ে সন্দেহ হয়? সন্দেহ তো হবেই, আমাকে কাছে পাবার পরও তুমি দাঁড়িয়ে আছো। তাহলে তুমি কি চাও বলো তো? তুমি আমাকে আদর করবে, ভবিষ্যতে কি কি করব তার নিয়ে প্ল্যান করব। বিয়ে করা মানে একজন আর একজনকে জানা। যেমন জানাটা প্রয়োজন, তেমনই রয়েছে আবার রোম্যান্স করা। তুমি কি শুধু কথাই বলবে? দেখো, আমি তো এমনিতেই চাকরি থেকে অবসর নিয়েছি। তো এখন কি চাও? আমার জীবন থেকেও অবসর নেওয়ার কথা ভাবছো বুঝি? আমি তো তা বলিনি। তেমনই কিছু বোঝা যাচ্ছে তোমার কথায়। তুমি আসবে কিনা সেটা বলো। আসার পরে, কিন্তু আমাকে আর সামলাতে পারবে না। দেখা যাবে, আগে তো আসো, পরে ভেবে নিব তোমাকে কখন অবসর দেওয়া যায়। এরপর আর কি, ওরা ওদের মতো জীবনটা উপভোগ করতে থাকুক। আমাদের ওদের মতো ডিস্টার্ব করাটা ঠিক হবে না। সেজন্য এখানেই গল্পটা শেষ করছি। ধন্যবাদ। তো হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।